কিরকম আমাদের কাছে কিভাবে শিখেছে বা কিভাবে কি রেসপন্স, একটু উজ্জ্বল মাইতি বলো। আমাদের এগুলো স্টুডেন্ট রিভিউ, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে স্টুডেন্টদেরকেও করতে পারেন। আচ্ছা, নমস্কার স্যার। নমস্কার প্রত্যেকে এখানে যারা আছেন। তো আমার নাম উজ্জ্বল মাইতি, আমিও মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি মে ব্যাচের স্টুডেন্ট। স্যারেদের সঙ্গে মে ব্যাচ থেকে আমার ক্লাস শুরু হয়। এবং আমি জানতে পারি পার্থদার কাছ থেকে যে এখানে একটা প্ল্যাটফর্ম আছে, এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আমি শিখতে পারবো, তাও আবার বাংলা ভাষায়। উনি তো উনি এবং ভালো, উনি তো ব্যস্ত থাকে, তার থেকে অনেক ভালো। উজ্জ্বল, বাংলা তো ভাষায় পর্যন্ত শুনতে পেয়েছি, তারপরে সেই সাউন্ড কেটে গেল। ভাষার জন্য আমি খুব উজ্জ্বল, উজ্জ্বল তোর ফোনটা মনে হচ্ছে টাওয়ারের মধ্যে নেই। শোনা যাচ্ছে না উজ্জ্বল? ঠিক আছে ঠিক আছে, চলো আমি তোমাকে আচ্ছা, আমাদের অভিষেক সম্ভবত মার্চের স্টুডেন্ট না? অভিষেক যে জয়েন করেছে নভেম্বরের না স্টুডেন্ট? স্যার, আমি ডিসেম্বরের। ডিসেম্বরের স্টুডেন্ট। আচ্ছা, অভিষেকের এখনো সব কটা ক্লাস হয়নি। অভিষেক, ক্লাস কেমন লাগছে একটু আমাদের সম্পর্কে যদি কিছু বলার থাকে বলো। হ্যাঁ, ক্লাস তো খুবই ভালো লাগছে। আর এই যে বিষয়টা নিয়ে অনেকে কিছুটা জেনে আসে, কিছুটা না জেনে আসে। আমি যেমন একদমই কিছু না জেনে এসেছি, এবং সেই জন্য আমি বলতে পারবো যে এই বিষয়টা নিয়ে একদম যার জ্ঞান নেই, বেসিক জ্ঞানও নেই, তাদের জন্য খুবই মানে মানে শেখার খুব ভালো জায়গা। আমি যেমন ছিলাম আর কি, তো আমি এখন অনেকটাই শিখতে পেরেছি। তারপর প্র্যাকটিসের মাধ্যমে আরো একটু ভালো শেখা যাবে, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এনাদের কাছ থেকে যেটা শিখেছি সেটা মানে আমি একদম কিছু না জেনেই বলতে পারি যে খুবই ভালো, মানে ভীষণ ভালো লাগছে আমার। মানে বিগিনারদের জন্য বেস্ট, তাই তো? হ্যাঁ, বিগিনার আমি মানে আমাদের ক্লাসেও আমি দেখি অনেককে যে অলরেডি কিছুটা জানে এই বিষয়ে, তারপরে অলরেডি কেউ কেউ ইনভেস্ট করেছে, লস হয়েছে তাদের, তারা বুঝতে পারছে যে কেন লসটা হয়েছে, কি কারণ, যেগুলো মানে একেবারেই শূন্য ছিল তাদের। তো তাদের জন্য তো বটেই, যারা অলরেডি ইন্টারেস্টেড। আমি যেমন ইন্টারেস্টেডও ছিলাম না, এই বিষয়টা জানতামই না। তো আমার মতো মানুষের জন্য এটা খুবই একটা ভালো প্ল্যাটফর্ম। ওকে। তো এখানে কেউ যদি সেরকম থাকে যে কিছুই জানে না, ইভেন ইন্টারেস্টেডও নয়, তো তাদের জন্য আমার মনে হয় এটা খুব ভালো প্ল্যাটফর্ম। আসলে স্যার, সবার উদ্দেশ্যে বলি, আমি ডক্টর বেদাঙ্ক। আমিও এক সময় ডিডি ভ্যালু ইনভেস্টিং এর সঙ্গে ডিডি ভ্যালু ইনভেস্টিং এর স্টুডেন্ট ছিলাম। এখন সেই জায়গা থেকে, স্টুডেন্টের জায়গা থেকে সরে এসে মেন্টরের জায়গায় স্যার আমাদেরকে এই প্লেসটা ক্রিয়েট করে দিয়েছে। তো ছোট একটা কথা বলি, স্টক মার্কেট যারা জানেন কিংবা জানেন না, উভয়ের সবার জন্য একটা কথা বলে রাখি, যে আপনি যে কোনো প্রফেশনেই থাকুন না কেন, প্রফেশনটা আপনাকে শিখতে হয়েছে। ঠিক সেভাবেই স্টক মার্কেটটা একটা শেখার জায়গা। কিন্তু প্রবলেমটা অন্যান্য আর চারটে প্রফেশনের সাথে স্টক মার্কেটের ডিফারেন্স হলো এখানেই, যে এখানে সবাই প্রফিট করতে চায় কিন্তু কেউ শিখতে চায় না। এবং প্রত্যেকে মনে করে যে বোধহয় এই স্টকটা বেড়ে যাচ্ছে বলে এখানে আমি এন্ট্রি নিলে এই স্টক থেকে প্রফিটেবল হব। প্রফিটটা না, একটা একটা প্রফিট বুকিং ইজ অ্যান আর্ট। আর সর্বোপরি যেই লোকটা সব থেকে ভালো বা বড় দোকান আছে আপনার বাজারে, তাকেও কিন্তু মালটা বেচতে হয়, তবে সে পয়সা পায়। তাকে এই জিনিসটা বহু বছর ধরে করতে হয়েছে। সুতরাং আপনি যদি ভাবেন যে স্টক মার্কেটে আমি কোনো বা জিরো নলেজ নিয়েও, মানে জিরো নলেজ নিয়ে প্রফিট করে ফেলবো, তাহলে কিন্তু দেয়ার ইজ সামথিং রং। মানে এইরকম জিনিসটা ঠিক হয় না। এবং আমরা ইউটিউব বলুন বা ইনস্টাগ্রাম বলুন, এর আড়ালে যে রিলস গুলো দেখি, যেগুলো প্রফিট লসের, যেগুলো আমাদেরকে শো করানো হয়, পিএনএন শো করানো হয়, যেগুলো দেখবেন এক একজনের তো 1 লাখ 2 লাখ নয়, এক একজনের তো 2 কোটি 4 কোটি 5 কোটি টাকার নাকি প্রতিদিন প্রফিট হচ্ছে।
তো আজকে আমরা দেখবো যে এই জিনিসগুলো কতটা সত্য, স্টক মার্কেটে প্রফিট করতে হয় এবং মানুষজন কিভাবে করে, অ্যাকচুয়াল কিরম ভাবে শিখলে বা কিভাবে স্টক মার্কেটটা করলে স্টক মার্কেট থেকে প্রফিট করা যায়, বা যারা প্রফিটেবল হচ্ছে তারা কি মানে তারা আপনাকে শেখানোর মাধ্যমে তারা কি গ্যাদার করছে, এই সমস্ত প্রশ্নের উত্তরই আমরা খোঁজার জন্যই কিন্তু আজকে ওয়েবিনারটা ক্রিয়েট করেছি। এবং এই ওয়েবিনারটা এমন ভাবে অ্যারেঞ্জ করা আছে যে ব্যক্তি ইংরেজির এবিসিডি থেকে জেড পর্যন্ত জানেন বা ইংরেজি অল্প বিস্তর পড়তে পারেন, এমন ব্যক্তিও কিন্তু স্টক মার্কেটে প্রফিটেবল ট্রেডার হতে পারেন। এবং আমি এই কথাটা বরাবর সমস্ত সেমিনার কনফারেন্স গুলোতে বলি আমাদের ডিডি ভ্যালু ইনভেস্টিং এ, যে অর্থনীতিবিদ যে আছে দেখবেন, ইকোনমিস্টরা কিন্তু কোনোদিন বিলিনিয়ার হতে পারেননি। একটা উদাহরণ আমাকে কেউ দেখাতে পারবেন না। কিন্তু এই যে স্টক মার্কেট, তাহলে যে বলি আমরা, যারা রাধাকৃষ্ণ দামানি বলুন বা রাকেশ ঝুনঝুনার মতো ব্যক্তিত্ব যারা আছে, তারা যে প্রচুর পড়াশোনা জানে, তাদের কাছে যে প্রচুর ইকোনমিক্স এর জ্ঞান আছে এরকম নয়, তাদের কাছে স্টক মার্কেটের জ্ঞানটা আছে। এবং স্টক মার্কেটের জ্ঞানটা নর্মাল ইকোনমিস্টের জ্ঞানের থেকে একটু আলাদা। এবং স্টক মার্কেটে প্রফিট করতে গেলে বেসিক কিছু রুলস থাকতে হয়। এখানে সেন্টিমেন্ট বলুন, ইগো বলুন, এগুলো কোনো জায়গা নেই। জানি না, এবং জানি এবং আপনাকে একটা পথ আমরা দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করব। পথে আপনাকেই চলতে হবে। প্রফিট যদি হয় আপনার, এবং সেই প্রফিটটা যেটা পার্সেন্টেজ আপনার হবে, সেটা কিন্তু উপভোগ করার জায়গাটাও কিন্তু আপনারই। সেই জায়গাটা আপনার কাছ থেকে কেউ নেবে না। সুতরাং আপনারা যেই চাকরিতেই আছেন না কেন, চাকরি বলুন বা কোনো ব্যবসা করছেন, প্রতিদিনের নিত্য নৈমিত্তিক এই একঘেয়ামি থেকে একটু দূরে চলে যাওয়ার জন্য কিন্তু আমরা স্টক মার্কেটটা করি। আমি ব্যক্তিগতভাবে আমার যদি জার্নি বলেন স্টক মার্কেটে, ডাক্তারি করার পাশাপাশি লাইফটা অনেকটা একঘেয়ে হয়ে গেছিল। এবং মেডিকেল কলেজ থেকে পাস আউট করার পরে একাডেমিক্স এর জোয়ারটা আর কোনোদিন গায়ে লাগেনি তেমন ভাবে। তো একটা সময় আমিও চেয়েছিলাম যে একটু পড়াশোনার মধ্যে ফিরি, হয়তো একই রকম নয় কিন্তু অন্য টাইপের পড়াশোনার মধ্যে ফিরি। এবং এই জিনিসটাই দেখবেন আপনাকে প্রতিদিন চলার পথে একটু, আমরা তো প্রতিদিন একটা একঘেয়ামি লাইফে লিড করি। অনেকে এখানে আছে যাদের মনে হয় যে সোমবার থেকে শনিবার পুরো দিনটাই বোধহয় একঘেয়ামি, 6 দিনটাই একটা মনোটোনাস লাইফ হয়ে গেছে। সেই মনোটোনাস লাইফ থেকে বেরিয়ে এসে একটু অন্যরকম করলে দেখবেন জীবনটা অনেকটা ইজি হয় আর একটু ভালো হয়। তো স্যার, ওভার টু ইউ স্যার। এইটুকুই আমার ছিল, ভাবনা চিন্তা ছিল স্যার। আচ্ছা, এখন যারা জয়েন করলো, যারা ডক্টর বেদাঙ্গ বলা বা যাদের ইন্ট্রোডাকশন নেওয়া হয়নি, তারা কি কোথা থেকে জয়েন করেছেন, কি করেন, কিছু বলতে চান? আমি কয়েকজনের নাম দেখতে পাচ্ছি। এসবি দিয়ে একজন জয়েন করেছে, বাকি সৌরভ রয় বলে একজন জয়েন করেছে। সৌরভ রয়, আপনি কোথা থেকে এসেছেন? সৌরভ রয় একজন আছে। হ্যাঁ বলুন। সৌরভ রয় ভুলে গেলেন? ও আচ্ছা, ভারতী মেডিকেল। আচ্ছা আচ্ছা, আমরা তো আপনাকে ভারতী মেডিকেল হিসাবেই চিনি। সৌরভ রায় নামটা মনে থাকে না সচরাচর। আরেকজন এখানে নাম্বার দিয়ে জয়েন করেছে 060012। আপনি কোথা থেকে জয়েন করেছেন? প্রত্যেকে নাম দিয়ে জয়েন করলে বুঝতে সুবিধা হয় কোথা থেকে জয়েন করেছেন। যাই হোক, আমরা একটু, হ্যাঁ বলুন। তারক দেবনাথ বলছে, তারক বাবু কিছু বলতে চাইছেন? তারক দেবনাথ। সুদীপ্ত কুন্ডু কোথা থেকে জয়েন করেছেন? হ্যাঁ বলছি, আলোচনাটা আমি শুনি, হ্যাঁ, তারপরে কোয়ারি যদি থাকে করবো। হ্যাঁ, ওকে ওকে ওকে। সুদীপ্ত বাবু কোথা থেকে জয়েন করেছেন? চিনতে পারছেন না স্যার? বর্ধমান। ও, সুদীপ্ত পুলিশ। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। তোমরা আসলে এতদিন পরে জয়েন করছো আর তোমাদেরকে মনে থাকছে না। স্যার আউট অফ মার্কেটে আছি তো। না না না, একটু টাচে থাকবে তাহলে সবাই ভালো হবে। ঠিক আছে, চলো আমরা শিখি যে স্টক মার্কেট কি জিনিস, স্টক মার্কেটকে কিভাবে ইয়ে করা। দেখুন, আমরা যদি বলি যে স্টক মার্কেট কি জিনিস, স্টক মার্কেট হচ্ছে
ভারতের যে সমস্ত বিখ্যাত কোম্পানিগুলো আছে, ভারতের যে সমস্ত বিখ্যাত কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোর শেয়ার আমরা বাই সেল করতে পারি। শেয়ার মানে মালিকানা, এ পার্সেন্টেজ। তো এখানে একটা বাংলায় সংজ্ঞা লেখা আছে যে স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত মানে লিস্টেড কোম্পানিগুলোর শেয়ার কেনা ও বেচা হয়। একে পুঁজিবাজারও বলে। পুঁজিবাজার মানে হচ্ছে ক্যাপিটাল মার্কেট বলা হচ্ছে। তো স্টক মার্কেটে লিস্টেড বলতে কি বোঝাচ্ছে? আমাদের স্টক কেনার জন্য দুটো দোকান আছে, একটা বিএসসি আর একটা হচ্ছে এনএসসি। কি কি দুটো দোকান? একটা বিএসসি আর একটা এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটো থেকে আপনাকে শেয়ার কিনতে হয়। এখন আধুনিক যারা আছে তারা ম্যাক্সিমাম এনএসসিটাই প্রেফার করে। এই দুটো দোকানের মধ্যে যে কোনো একটা কোম্পানিতে বা যে কোনো একটা এক্সচেঞ্জে লিস্টেড থাকতে হবে। আমরা অনেক বড় বড় কোম্পানি জানি, যেমন সাহারা যাদের এয়ারলাইন্স ছিল, একসময় ইন্ডিয়াকে স্পন্সর করতো, তারা কিন্তু কখনোই এই এনএসসিতে লিস্টেড হয়নি। বা যে সমস্ত চিট ফান্ডগুলো উঠে গেছে, সারদা নারদা, এরাও কিন্তু এই এনএসসিতে লিস্টেড হয়নি। তো এনএসসিতে লিস্টেড মোটামুটি রাফলি ধরে নিন 8,000-এর মতো কোম্পানি আছে। সেই কোম্পানিগুলো শেয়ার কেনাবেচা করা হয়। এখন সব থেকে বড় কোম্পানি যদি কি বলি, সব থেকে বড় কোম্পানির নাম হচ্ছে এখন রিলায়েন্স। এই যে বললাম সব থেকে বড় কোম্পানির নাম রিলায়েন্স, 2 নম্বরে আছে টিসিএস। এগুলো কিসের ভিত্তিতে বলা হয়? এইগুলো বলা হয় মার্কেট ক্যাপিটালের ভিত্তিতে। যে কোম্পানির মার্কেট ক্যাপিটাল যত বেশি, সেই কোম্পানির কে আমরা তত বড় কোম্পানি বলে থাকি। এখন মার্কেট ক্যাপিটালটা কি জিনিস? ধরে নিন আমার একটা কোম্পানি আছে XYZ বলে কোম্পানি। এই কোম্পানিটার আমার টোটাল নাম্বার অফ শেয়ার আছে 10,000, অর্থাৎ 10,000 শেয়ার আমি মার্কেটে ছেড়ে রেখেছি এবং এই শেয়ারটার এখন দাম হচ্ছে 10 টাকা। তাহলে যদি 10 টাকা দাম হয়, তাহলে এখন তাহলে XYZ এর মার্কেট ক্যাপিটাল হচ্ছে 1 লাখ টাকা। আচ্ছা, কালকে যদি এই শেয়ারটার দাম বেড়ে 20 টাকা হয়ে যায়, তাহলে মার্কেট ক্যাপিটাল কিন্তু 2 লাখ হয়ে যাবে। তাহলে আমাকে একটা কথা বলুন তো, এই যে XYZ কোম্পানির শেয়ার 10 টাকা থেকে 20 টাকা হয়ে গেল, তাতে XYZ কোম্পানির কি লাভ হলো? XYZ কোম্পানির অ্যাকাউন্টে যদি 5 লাখ টাকা থাকে, তাহলে 5 লাখ টাকাই আছে। XYZ কোম্পানিতে যদি 100 জন এমপ্লয়ি থাকে, 100 জন এমপ্লয়ি আছে। XYZ কোম্পানি যদি 50 কোটি টাকার মাল বিক্রি করে থাকে, তাহলে 50 কোটি টাকার মালই বিক্রি করবে। তো শেয়ার ক্যাপিটাল যে লাফিয়ে বেড়ে গেল, তাতে কি হয়? অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি এই মার্কেট ক্যাপিটাল কিন্তু কোনো এফেক্ট পড়ে না। স্টক মার্কেটে আমরা মার্কেট ক্যাপিটালটাকে খুব ইম্পর্টেন্ট দিই, অনেকেই ইউটিউবে দেয়, কিন্তু এটা কিন্তু মানে কোনো রকমই কাজের নয়। স্টক মার্কেটকে এখানে প্রাইমারি মার্কেট আর সেকেন্ডারি মার্কেট আছে। আমরা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট বলি। কেন সেকেন্ডারি মার্কেট বলি সেসব নিয়ে পরে আলোচনা করব। স্টক মার্কেটের যে দামটা দেখি আমরা, কোনো শেয়ারের বলি যে 2200 টাকা দাম চলছে, কোনো শেয়ার 1200 টাকা দাম চলছে, এটা অ্যাকচুয়ালি দাম নয়, এটা হচ্ছে এলটিপি, লাস্ট ট্রেডিং প্রাইস। অর্থাৎ যে দামে লাস্ট শেয়ারটা বিক্রি হয়েছে সেটা হচ্ছে এলটিপি। এখন এইগুলো সব ক্লাসে শেখানো হয় যে এই যে পেজ ইন্ডাস্ট্রি এখন 37,000 টাকা দাম চলছে, অফার প্রাইস থাকে, বিট প্রাইস থাকে, এই শেয়ারটা ওপেন হয়েছিল কততে, কত টাকা পর্যন্ত হাই গিয়েছিল, লো গিয়েছিল, ক্লোজ হয়েছিল। এগুলো সব ডিটেলস না জানলে আপনি কিন্তু স্টক মার্কেটে মানে প্রফিটেবল হতে পারবেন না। আর এই শেয়ার বাড়া কমা এর উপর ডিপেন্ড করে এরকম একটা ছবি তৈরি হয়, যেটাকে বলা হয় ক্যান্ডেল। অনেক সময় গ্রিন কালারের হয়, যেটাকে বুলিশ ক্যান্ডেল বলি, আবার অনেক সময় রেড কালারের হয়, এটাকে বেয়ারিশ ক্যান্ডেল বলি। অনেকগুলো ক্যান্ডেল মিলে এরকম একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়। এই চার্ট প্যাটার্ন দেখে আমরা বুঝতে পারি যে মার্কেট কি হতে চলেছে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো একদিনে 8 ঘন্টার ক্লাসে এক্সপ্লেন করা মোটামুটি সম্ভব নয়। যেটা আমি বলছিলাম যে মার্কেট ক্যাপিটাল কাকে বলে, মার্কেট ক্যাপিটাল হচ্ছে নাম্বার অফ শেয়ার ইন্টু। এখন ব্যাপারটা হচ্ছে আমরা স্টক মার্কেট করব কেন? প্রথম প্রশ্ন, যে স্টক মার্কেট আমরা করব কেন? দেখুন, আমরা যে কোনো লেভেল থেকেই, মানে আমরা চাকরি করি, বিজনেস করি, যাই করি, আমরা একটা টাকাকে রাখার চেষ্টা করি, সেভিংস আকারে একটা টাকা রাখার চেষ্টা করি। আমাদের যে টোটাল ইনকাম থেকে এক্সপেন্স বাদ দিয়ে যে টাকাটা থাকে সেটা আমরা সেভিংস বলি। এই সেভিংসটাকে আমরা কোনো জায়গায় ইনভেস্ট করতে পারি। ইনভেস্ট করে আমরা চাই যে এই টাকাটা আমাদের বাড়ুক, বেড়ে যাক, এবং যেটাকে আমরা প্যাসিভ ইনকাম বলে থাকি। ওকে, তো আমরা এখন ম্যাক্সিমাম লোক ভারতে টাকা কোথায় রাখে? ব্যাংক বা পোস্ট অফিসে। তো ব্যাংক বা পোস্ট অফিসে যদি টাকা রাখে, সেই টাকাতে কিরকম কি রিটার্ন পাওয়া যায়
আমি একটা মোটামুটি এখানে ক্যালকুলেট করেছি যে যদি কেউ 1,00,000 টাকা রাখে এবং 6% যদি রিটার্ন হয়, যেটা ব্যাংক পোস্ট অফিস সাধারণত দেয়, 6% যদি রিটার্ন হয়, তাহলে 1,00,000 টাকাটা 5 বছরে হবে 1,33,000 টাকা, 10 বছরে হবে 1,79,000 টাকা, এবং মোটামুটি 12 বছরে যে দেখছি এটা ডবল হচ্ছে, 2,00,000 টাকা হচ্ছে, যেটা ব্যাংক পোস্ট অফিসে এখন 11 বছরে ডবল হয়। বা কোনো কোনো জায়গায় আমরা 7% ইন্টারেস্ট পাই। 7% পেলে আমি মোটামুটি দেখছি যে 11 বছরের মোটামুটি টাকাটা ডবল হচ্ছে, 10 বছর বা 11 বছরের মাঝামাঝি জায়গায় ডবল হয়। আপনারা খোঁজ নিয়ে দেখবেন ব্যাংক পোস্ট অফিসে 11 বছরই ডবল দেয়। এখন আবার মিউচুয়াল ফান্ড এসেছে। মিউচুয়াল ফান্ডে যদি আমরা রাখি, মোটামুটি মিউচুয়াল ফান্ডে যদি 12% ইন্টারেস্ট পাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি টাকাটা মোটামুটি 6-7 বছরে ডবল হয়ে যাচ্ছে। 6 বছরে যে 1,97,000 টাকা হচ্ছে এবং 7 বছরে যে 2,21,000 টাকা হচ্ছে। আর যদি 15% মিউচুয়াল ফান্ড থেকে পাই, কিছু কিছু মিউচুয়াল ফান্ড ভালো রিটার্ন দেয় কোনো কোনো সময়, যদি 15% পাই তাহলে মোটামুটি 5 বছরেই ডবল হয়ে যাচ্ছে। তাহলে আমরা মিউচুয়াল ফান্ডের মাধ্যমে যদি ইনভেস্ট করি, তাহলে আমরা কিন্তু টাকা মোটামুটি 5 থেকে 7 বছরে টাকা ডবল করে নিতে পারি। ব্যাংক পোস্ট অফিসে যেটা 10-11 বছরে হয় সেটা ডবল করে। তাহলে আমরা স্টক মার্কেট করব কেন? আমরা স্টক মার্কেট করব যাতে এই রিটার্নটাকে বিট করতে পারি। যেগুলো ইউটিউবে বা ফেসবুকে অ্যাড দেয়, রেগুলার 10% প্রফিট, রেগুলার 20% প্রফিট, ওগুলো সব ফেক। আমি দায়িত্ব নিয়ে বলছি ফেক। ঠিক আছে, কেউ করে না আজ পর্যন্ত। আপনি যে যদি করে তাকে বলবেন, সে আপনাকে প্রুভ করতে পারবে না সে করেছে। আমরা সাধারণত এখানে আমাদের প্রাইমারি টার্গেট হয় যে আমরা 2% প্রফিট করব, 2% মান্থলি 2%। অর্থাৎ কেউ যদি 1,00,000 টাকা নিয়ে ট্রেড করে, সে মাসে 2,000 টাকা করে প্রফিট করবে। আচ্ছা, যদি আমরা মাসে 2,000 টাকা প্রফিট করতে পারি, তাহলে দেখি কি হয়। এখানে মিউচুয়াল ফান্ডে 15 বছরে 1,00,000 টাকাটা মোটামুটি আফটার 20 ইয়ার্স আমার হচ্ছিল 16,36,000 টাকা। মানে 15% করলে 20 বছরে 16 গুণ হয়ে যাচ্ছিল টাকাটা। ঠিক আছে, তো আমরা যদি 2% করে ইনকাম করতে পারি, দ্যাট ইজ 24% ইয়ারলি ইনকাম করতে পারি, আমার কিন্তু 20 বছরে টাকাটা হয়ে যাবে 73,86,000 টাকা। মানে 5-16 মাসই প্রায় 5 গুণেরও বেশি হয়ে যাচ্ছে। মিউচুয়াল ফান্ডে যে রিটার্ন পাচ্ছিলাম টাকা 73 গুণ হয়ে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি 2% করে যদি আমি কন্টিনিউয়াস ইনকাম করে থাকি, অর্থাৎ আমার কাছে ছিল 1,00,000, আমি 2,000 টাকা ইনকাম করলাম, তাহলে আমার ক্লোজিং হলো 1,02,000 টাকা। এই 1,02,000 টাকার উপর যদি 2% ইনকাম করি, তখন দেখা যাবে আর 2,000 টাকা হচ্ছে না, এটা হয়তো 2,100 টাকা ইনকাম হচ্ছে। এরকম ভাবে যদি করি, তাহলে আমার ইনকামটা মোটামুটি 27% হয়ে যায় বছরের শেষে। এভরি মান্থ যদি 2% করে করতে পারি, কিউমুলেটিভ হারে 27% ইনকাম, তাহলে আমার টাকাটা কিন্তু হয়ে যাবে 1,19,00,000 টাকা। অনলি 1,00,000 নিয়ে আমরা যদি মাসে 2% আর্ন করতে পারি, আমরা কিন্তু কোটিপতি হয়ে গেলাম। ওকে, অনেকে কিন্তু 3% পর্যন্ত আর্নিং করতে পারে, 3% 4% পর্যন্ত আর্নিং করতে পারে। তাহলে 2 থেকে 3% মান্থলি রিটার্ন, মানে মোটামুটি ইয়ারলি ধরে নিন 30 থেকে 40% রিটার্ন। এই রিটার্নটা কেউ যদি জেনারেট করতে পারে, তাহলে সে কিন্তু এই লেভেলের ইনকাম করতে পারে। আচ্ছা, আমাকে বলুন তো, এই 20 বছরে আমি কি শুধু 1,00,000 টাকা নিয়ে ট্রেড করব? আমি কি আর টাকা অ্যাড করব না? কারণ আমি 20 বছরে তো আমি ইনকাম করছি, সেখান থেকে আমি যদি আরো 2,000-5,000 টাকা করে অ্যাড করতে পারি, তাহলে এই রিটার্নটা কিন্তু এই 1,19,00,000-এ থেমে থাকবে না, এটা 5 কোটি 10 কোটি পর্যন্ত রিটার্ন হয়ে যাবে। তো এই রিটার্নটা কিভাবে কন্টিনিউয়াস জেনারেট করতে হয়, এই 2% রিটার্নটা কিভাবে করতে হয়, সেইগুলো কিন্তু আমাদের ক্লাসে শেখানো হয়। ভালো স্টক কাকে বলে, খারাপ স্টক কাকে বলে, কোন স্টকে আমরা এন্ট্রি নেবো, কোন স্টকে এন্ট্রি নেবো না, কোন একটা স্টকের মধ্যে কি কি গুণ থাকলে তাকে আমরা ভালো স্টক বলবো। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো এখানে কিন্তু শেখানো হয়। আর একটা কি জিনিস, এখন কেউ বলবে আমার কাছে 1,00,000 টাকাও নেই, আমি কিভাবে ট্রেডিং শুরু করতে পারি? দরকার নেই, 1,00,000 টাকা থাকারও দরকার নেই। 1,00,000 টাকা না থাকলেও আপনি ট্রেডিং শুরু করতে পারেন। কিভাবে শুরু করবেন? আপনি যদি 10-15 হাজার টাকা মাইনের কোনো চাকরি করেন, তাহলেও আপনি ট্রেডিং শুরু করতে পারবেন। আমি এটা 2025 করে দিচ্ছি। ধরুন 2025-এর জানুয়ারি থেকে আপনি ট্রেডিং শুরু করছেন, এবং আপনি আগামী 20 বছর পরে আপনার কি রেজাল্ট হয় দেখুন।
আমি তাহলে মোটামুটি 25 থেকে 45 আমি একটা রিটার্ন জেনারেট ক্যালকুলেট করছি। ধরে নিন আপনার কাছে 5,000 টাকা করে আপনি মাসে রাখতে পারছেন, ঠিক আছে। এখন কেউ যদি বলে মাসে 5,000 টাকা রাখতে পারবো না, তাহলে ভাই স্টক মার্কেট আপনার জন্য নয়। কারণ এখানের যে বিজনেসটা আমরা করছি, স্টক মার্কেটের যে বিজনেসটা করছি, সেই বিজনেসের র মেটেরিয়াল হচ্ছে দুটো, একটা হচ্ছে মানি আর একটা হচ্ছে টাইম। হয় আপনার যদি টাকা কম থাকে আপনাকে টাইম বেশি দিতে হবে, আর যদি আপনার টাকা বেশি থাকে তাহলে আপনার টাইম কম দিলেও হবে। এখানে এই দুটো জিনিস দিতেই হবে, ঠিক আছে। এখন কেউ যদি বলে 5,000 টাকা নেই, তাকে আমি অ্যাডভাইস করব পাশের বাড়ির বাচ্চাটাকে টিউশনি পড়ান কাল থেকে, তাহলেও আপনি 5,000 টাকা আর্ন করতে পারবেন। ওকে, মাসে 5,000 টাকা করে রেখে কি রিটার্ন পাওয়া যায় মোটামুটি দেখি তো একটু ক্যালকুলেট করে। ধরে নিই আপনি 5,000 টাকা দিয়ে শুরু করলেন আর প্রতি মাসে 5,000 টাকা করে রাখছেন, তাহলে বছরের শেষে আপনি রাখা হচ্ছে 5,000 × 12, 60,000 টাকা। তাহলে আপনি 5,000 টাকা দিয়ে শুরু করলেন আর 60,000 টাকা, তাহলে 65,000 টাকা। এই যে 5,000 টাকা দিয়ে যেটা আপনি শুরু করলেন, এটার উপর আমি রিটার্ন ধরছি 24%, অর্থাৎ প্রতি মাসে আমরা এই 5,000 টাকার উপর 2% করে ইনকাম করব। তাহলে 5,000 টাকা 2% কত হয়? 100 টাকা। তো দেখুন আমি এখানে 1200 টাকা ইনকাম দেখিয়েছি। আর এই যে যেই টাকাটা আমি 60,000 টাকাটা প্রতি মাসে অ্যাড করছি, এইটার ওপর আমি ধরে নিলাম 1% করে ইনকাম করবো, অর্থাৎ সারা বছরে 12% ইনকাম করব। তাহলে কত? 6×12 7,200 টাকা। তাহলে আমার ক্যাপিটাল আর এই প্রফিট, যে দুটো প্রফিট করেছি সেইটা নিয়ে হলো 73,400 টাকা। 2026 সালে এই 73,400 টাকাটাই আমার ওপেনিং হিসাবে আসবে। এই রকম ভাবে আমি যদি 20 বছর আমি যদি জমাতে পারি, তাহলে 2025-এ আরম্ভ করছি, 2045-এর পর 2046-এ আমার ফান্ড হবে 3,20,88,452 টাকা। অনলি 2% করে আর্ন করতে হবে। এখন আরেকটা এর মধ্যে আমি এডিট করতে পারি, সেটা হচ্ছে ধরে নিলাম আপনি এই 2025-এ 5,000 টাকা রাখছেন, আপনার তো প্রতি বছর ইনক্রিমেন্ট হয়, সেটা ব্যবসা হোক বা যাই হোক, কিছু কিছু মাইনে বাড়ে। তো আমরা যদি প্রতি বছর 10% করে বাড়িয়ে দিতে পারি, অর্থাৎ এবছর 5,000 টাকা রাখছি, পরের বছর 5,500 টাকা রাখবো, অর্থাৎ এই যা রেখেছিলাম তার যদি 10% করে আমরা যদি বাড়িয়ে দিতে পারি, তাহলে এই রিটার্নটাই আমার চলে আসবে 5,11,75,824 টাকা। তাহলে 5 কোটি টাকার পোর্টফোলিও আমি কিন্তু 20 বছরের মধ্যে তৈরি করতে পারি, যদি শুধুমাত্র 5,000 টাকা করে রেখে এবং 2% আর্নিং করে। এই 5 কোটি টাকা যখন পোর্টফোলিও আমার হয়ে যাবে, এখান থেকে যদি আমি মান্থলি 1% আর্ন করতে পারি, 5 কোটি টাকার 1% 5 লাখ টাকা। এভরি মান্থ আমি 5 লাখ টাকা করে কিন্তু বসে বসে পেনশন পাবো। কিন্তু এখন 1% নয়, স্টক মার্কেটে 2-3% মাসে ইনকাম করা যায়। অন্তত আমি করে আসছি বিগত 15-16 বছর ধরে এই ইনকামটা আমি করে আসছি, ঠিক আছে। তো তারা ভাবছে স্টক মার্কেট করতে বড় টাকা লাগে, বড় ক্যাপিটাল লাগে, লাগে না। ছোট ক্যাপিটাল দিয়ে শুরু করে আপনি একটু টাইম ইনভেস্ট করে এটা কিন্তু বাড়াতে পারবেন। ওকে, নেক্সট আসছি আচ্ছা, এখন পর্যন্ত যা কিছু বলা হলো, কারোর কোনো যদি প্রশ্ন থাকে বলুন, আমি সেগুলো একটু ক্লিয়ার করে নিই, তারপরে নেক্সট স্টেপে আসছি। এখানে সুদীপ্ত কুন্ডু মেসেজ করছে, স্যার আমার সাহেব আমাকে ডাকছে, সো লিভ করছি। রাত্রি 9:30টার সময়ও যদি আপনি ফ্যামিলিকে টাইম না দিয়ে অফিসে টাইম দিতে হয়, তাহলে আমার মনে হয় সেই চাকরি কতটা আপনার পক্ষে উপযুক্ত সেটাই ব্যাপার। আমরা এখানে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের কথা বলি। ফাইন্যান্সিয়াল ফ্রিডম মানে এইরকম নয় যে আমি চাকরি করবো না, বসে থাকো, সেরকম নয়। বাট চাকরিটা কেউ যেন আমাকে জোর করে না করায়, আমার ইএমআই এর চাপে যেন আমাকে চাকরি না করতে হয়। ওকে, তো চাকরি করতে গেলে
মানে আপনার যদি অল্টারনেটিভ একটা সোর্স অফ ইনকাম থাকে, ওই যেটা বললাম, আপনি 20 বছর পরে যদি এভরি মান্থ 5 লাখ টাকা আর্ন করতে হয়, তাহলে আপনাকে কিন্তু জোর করে কাজ করাতে পারবে না। আপনি যে কাজটা করতে চাইছেন সেই কাজটাই করতে পারবেন। ওকে, তো এখন পর্যন্ত যতটা বলা হলো, কারোর কি কোনো প্রশ্ন আছে? সুমন লিখছে এই জন্যই স্যার আমি জব করি। বুঝলাম না সুমন, আপনি কি বলতে চাইছেন বলুন। ও, ইএমআই এর জন্যই স্যার জব করি। আচ্ছা আচ্ছা, ইএমআই। দেখুন, যেটা মানে ধার করলে তো ধার শোধ করতে হবে, কিছু করার নেই, তাই না? ধার করলে ধার শোধ করতে হবে, ইএমআই জন্য তো আপনাকে জব করতে হবে। এইরকম কোনো ব্যাপার নেই যে আপনি এখানে 50,000 টাকা নিয়ে আসলেন, আপনার এইখান থেকে এত প্রফিট হবে, সব ইএমআই ফ্রি হয়ে যাবে, এটা হবে না ভাই। কিন্তু এখানে আপনি একটা ফিনান্সিয়াল গাইডেন্স পাবেন যে কি করা উচিত, কি করা উচিত নয়, আপনি কোন স্টকে কতটা ইনভেস্ট করবেন। মানে দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি যদি গাড়ি চালাতে না জানেন না, আপনার কিন্তু রাস্তায় গাড়ি নিয়ে নামতে ভয় লাগবে। দোকানে হেডফোন দিয়ে মোবাইলে পণ্য চালিয়ে টাকা মামু। প্রত্যেকের সাউন্ড একটু মিউট করে রাখুন। আপনি যদি গাড়ি চালাতে না জানেন, আপনার কিন্তু গাড়ি নিয়ে রাস্তায় নামতে ভয় লাগবে। সেই জন্য বলছি যে স্টক মার্কেট যদি আপনি না জানেন, স্টক মার্কেটকে না জানলে স্টক মার্কেটে আপনি ইনভেস্ট করতে ভয় লাগবে, আপনার কাছে টাকা থাকলেও আপনি ইনভেস্ট করতে পারবেন না। আচ্ছা, আমি অনেকজনের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি যে বলছে এখন তো মার্কেট ডাউন, এখন শিখবো না, পরে শিখবো। এখন মার্কেট ডাউন থাকা মানে স্যার একটু এক্সেলটা বোঝাবেন কি? এক্সেলটা কি বোঝাবো ভাই? বলো, তুমি মাইক্রোফোনে এসে বলো, তুমি কথা বলছিল তো পাশে কারোর সঙ্গে, কথা বলো। ওকে, 6,000 বুঝতে পারছি না, তোমার কমেন্টের ওয়ার্ড বুঝতে পারছি। হ্যালো, হ্যাঁ বলো সুমন, বলো। বলছিলাম স্যার এক্সেল একটু বোঝাবেন, আগে যা দেখাচ্ছিলেন না যে প্রত্যেক মাসে অ্যাড করে করে কি। হ্যাঁ, এটা আমি দেখতে পাইনি, আমি একটু লেটে জয়েন হয়েছিলাম। এটা হচ্ছে এটা কেউ যদি 5,000 এভরি মান্থ 5,000 টাকা করে স্টক মার্কেটে রাখতে পারে, তাহলে সে রাখছে কত? টোটাল 65,000। আমি এটা জিরো করে দিতে পারি, এটা জিরো করে দিতে পারি যে কিছু নেই, ওপেনিংয়ে কিছু নেই, তুমি প্রতি মাসে 5,000 টাকা করে রাখছো। আর এই যে টাকাটা অ্যাড করছো, সারা বছর 5,000 টাকা করে অ্যাড করছো, এর এগেনস্টে আমি এভরি মান্থ 1% করে প্রফিট ধরেছি। অর্থাৎ দেখো 12% টোটাল প্রফিট ধরেছি। 12% মানে 60,000-এর উপর 12%, 7,200 টাকা তুমি সারা বছর প্রফিট করলে, তাহলে 60,000 তোমার প্রিন্সিপাল আর 7,200 প্রফিট, 67,200 টাকা পরের বছর ওপেনিং এলো। নেক্সট ইয়ারে তুমি 5,000 থেকে একটু বাড়িয়ে দিয়েছো, 5,500 করে জমাচ্ছ, তাহলে 6,500 টাকা জমাচ্ছে। এই যে ওপেনিং ছিল 67,200, এর উপরে আমি 16,128 টাকা প্রফিট ধরেছি। কি হিসাবে? 24% প্রফিট ধরেছি, প্রতি মাসে 2%। আর যে টাকাটা আমি অ্যাড করেছি তার উপরে 1%ই প্রফিট ধরেছি, 12%। তাহলে আমার বছরের শেষে ক্লোজিং 1,57,248 টাকা। এইভাবে আমি যদি 20 বছর করতে পারি, 25 সাল থেকে 45-46 সাল পর্যন্ত যদি করতে পারি, 20 বছর শেষে আমার পোর্টফোলিও দাঁড়াবে 5,06,07,956 টাকা। ওকে, আচ্ছা, অনলি 5,000 করে ইনভেস্ট করে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি। প্রত্যেক মাসে আমাকে করতে হবে, প্রত্যেক মাসে অ্যাড করতে হবে ডিম্যাট অ্যাকাউন্টে, এবং কোয়ালিটি স্টক কিনতে হবে, এবং সেই স্টকের একটা টার্গেট থাকবে, সেই টার্গেটে বেরিয়ে যাও, বেরিয়ে যে নতুন যে স্টকেতে অপরচুনিটি আছে সেখানে এন্ট্রি নাও। এবার এই কোয়ালিটি স্টক কাকে বলে, আমরা কোথায় সেল করব, কোথায় বাই করব, এইগুলো সব আমাদের যে ওয়ার্কশপ আছে, ক্লাস আছে, সেই ক্লাসে শেখানো হয়। কারণ ব্যাপারটা কি বলতো, ব্যাপারটা এরকম হচ্ছে, আমরা যেমন ক্রিকেট খেলার সব নিয়ম জানি, বাট আমরা মাঠে নেমে পারফর্ম করতে পারবো না। মাঠে নেমে পারফর্ম করতে গেলে আমাদেরকে প্রতিদিন মাঠে নেমে প্র্যাকটিস করতে হবে, এবং একজন মেন্টর কোচের আন্ডারে গাইডার দরকার। ঠিক আছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, তাতে কি হবে, তাতে কিন্তু আমি প্র্যাকটিস করছি মানে যে প্রতি ম্যাচে সেঞ্চুরি গ্যারেন্টি, এটা কিন্তু নয়।
কিন্তু আমার মাঠে নামতে ভয় লাগবে না, আমার যত বড় বোলারই আসুক তাকে ফেস করতে ভয় লাগবে না। ঠিক আছে? তো সেই রকম স্টক মার্কেটে আমরা যদি রাইট নলেজ নিয়ে এন্ট্রি করি তাহলে আমাদের প্রতি মাসে হয়তো প্রফিট হবে না, বাট আমাদের প্রিন্সিপাল টাকাটা নষ্ট হবে না। রিস্ক ম্যানেজমেন্ট শেখানো হয় এখানে, এখানে সাইকোলজির ওপর ক্লাস হয়। ঠিক আছে? এইগুলো সমস্ত কিছু এখানে শেখানো হয়। এখন ব্যাপার হচ্ছে এত ইনস্টিটিউট আছে, আমাদের কাছে কেন শিখবেন? দেখুন, যেটা বলতে বলতে আমি আটকে গেলাম, যেটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলে, আমরা যেটা ফাইন্যান্সিয়াল ফ্রিডম বলতে বুঝি সেটা হচ্ছে, আমি আগের দিনও বলেছিলাম, এটা তোমরা হয়তো জানো, হয়তো অনেকে, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কয়েকটা স্টেপে অ্যাচিভ করতে হয়। ফার্স্ট হচ্ছে ইন্স্যুরেন্স থাকতে হবে, যে ফ্যামিলির যে আর্নিং মেম্বার, মেন আর্নিং মেম্বার, তার ইন্স্যুরেন্স থাকতে হবে। এখানে একটা কথা বলি, ইন্স্যুরেন্স আর ইনভেস্ট কিন্তু এক নয়। আমরা অনেক সময় টাকা রাখার জন্য এলআইসির এজেন্টকে ডাকি, অনেকে আবার দেখবে বাচ্চার নামে চাইল্ড ইন্স্যুরেন্স পলিসি করছে, কোনো দরকার নেই। টার্ম ইন্স্যুরেন্স নাও, যাদের বয়স 30-এর নিচে 5-6 হাজার টাকা প্রতি বছরে দিলে মোটামুটি 50 লাখ থেকে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স পাওয়া যায়। তোমার পোর্টফোলিওতে যদি 10 কোটি টাকাও থাকে, ঠিক আছে, তো তোমার যদি বাই চান্স কিছু হয়ে যায় তখন কিন্তু তোমার ফ্যামিলির এই টাকাটা লাগবে, ওই 10 লাখ টাকাটা লাগবে না তোমার পোর্টফোলিওতে যেটা আছে, শেয়ার কেনা আছে। অতএব 10 লাখ টাকার পোর্টফোলিও করার আগে নিজের একটা ভালো ইন্স্যুরেন্স করো, যেটা তোমার ফ্যামিলিকে পরবর্তীকালে সাপোর্ট দেবে। নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। এখন হেলথের যা খরচা, মান্থলি কতটা করা উচিত ইন্স্যুরেন্স? মান্থলি ইন্স্যুরেন্স তোমার মিনিমাম তো 50 লাখ করতেই হবে, মিনিমাম 50 লাখ করতে হবে। 50 লাখের জন্য কত প্রিমিয়াম দিতে হবে? 5,000 থেকে 6,000 ম্যাক্সিমাম। আমি বলতে চাইছি টার্ম ইন্স্যুরেন্স। ওকে, যেটা তোমার ভালো লাগবে, যে কোম্পানি ভালো লাগবে সেই কোম্পানির সঙ্গে কম্পেয়ার করে করতে পারো। এক মিনিট, এটা মানে আমাদের ব্যাকআপ প্ল্যান। নেক্সট হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হেলথ ইন্স্যুরেন্স ফ্যামিলির জন্য থাকতেই হবে। তুমি সুন্দর করে পোর্টফোলিও সাজালে, তোমার 25-30 লাখ পোর্টফোলিও হলো, বাড়ির কারুর কিছু হলো, মানে ভগবান করুক না হয়, বাড়ির কারুর কিছু বাই চান্স যদি হয়, এই একটা হসপিটালের বিল হবে, তোমার দেখবে পোর্টফোলিও হাফ হয়ে গেছে। ঠিক আছে? অর্থাৎ পোর্টফোলিও সাজানোর আগে এইগুলো করো, যাতে পরবর্তীকালে সুন্দর করে পোর্টফোলিওটা যখন সাজাবে তখন যাতে প্রবলেম না হয়। নেক্সট হচ্ছে এমার্জেন্সি ফান্ড। এই যে বললে ইএমআই এর জন্য কাজ করি, প্রাইভেট জব কবে আছে কবে নেই তার ঠিক নেই। আবার কি একটা ভাইরাস এসে গেছে, HMVC না কি একটা ভাইরাস এসে গেছে না, কোন দিন আবার লকডাউন ঘোষণা করে ঠিক নেই। এই করোনা ভাইরাসও কিন্তু এরকম জানুয়ারিতেই এসেছিল, প্রথম মার্চে যে লকডাউন হয়ে গেছিল। তো প্রত্যেকের যেন অন্তত 3 মাসের এমার্জেন্সি ফান্ড থাকে, কারণ আমরা কাদের জন্য কাজ করি? ফ্যামিলির জন্য কাজ করি। ফ্যামিলি যেন কোনো রকম ভাবে সাফার না করে। ওকে, অর্থাৎ এই 3 মাসের এমার্জেন্সি ফান্ড যদি থাকে না, তোমার দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্ট কাজ করবে। এই এমার্জেন্সি ফান্ড অবশ্যই রাখতে হবে। রিটায়ারমেন্ট প্ল্যান, যাদের 25-30-এর মধ্যে বয়স, তারা যদি অনলি 1,000 টাকার একটা এসআইপি করো, মিউচুয়াল ফান্ড করো, তাহলে তোমাদের রিটায়ারমেন্টের জন্য তোমরা প্রায় 1.5 কোটি টাকা পাবে। আর এই 1,000কে যদি একটু টপ আপ করে দাও, অর্থাৎ কখনো 200 কখনো 500 করে যদি বাড়িয়ে দাও কোনো কোনো বছর, তাহলে তুমি রিটায়ারমেন্টে পাবে প্রায় 4 কোটি টাকা। এইটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে নেই, এটা কোনো ভালো ফান্ডে করে দাও। একজন যেন অ্যাডভাইসার থাকে, সেই অ্যাডভাইসারের আন্ডারে করবে। সেই অ্যাডভাইসার কি অ্যাডভাইস দেবে? কারণ এখন দেখবে লার্জ ক্যাপ পড়ে গেছে, মিড ক্যাপ স্মল ক্যাপ পড়েনি। তো তোমার যদি মিড ক্যাপ স্মল ক্যাপে থাকে, এটা কিন্তু লার্জ ক্যাপে সুইচ করে দেওয়া উচিত। আবার কখনো দেখা যাবে স্মল ক্যাপ প্রচুর পড়ে গেছে, লার্জ ক্যাপ পড়েনি, তখন লার্জ ক্যাপের ফান্ডটা স্মল ক্যাপেতে সুইচ করে দেওয়া থাকে। এগুলো কে করবে? এগুলো সেই করবে যে মার্কেটে কন্টিনিউ থাকে। ঠিক আছে? তো অন্তত একটা 1,000 টাকার এসআইপি করা উচিত প্রত্যেকের রিটায়ারমেন্টের জন্য। তো আমরাও অথরাইজ ডিস্ট্রিবিউটার। তোমার যেই ফান্ড পছন্দ, ভারতে যতগুলো মিউচুয়াল ফান্ড আছে সবারই রেকর্ড আমরা অ্যাক্সেস করতে পারি। তোমার যেই ফান্ড পছন্দ তুমি চুজ করতে পারো বা আমরা চুজ করে দিতে পারি। অন্তত 1,000 টাকার এসআইপি করে রাখো, এটা রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য। এটা বন্ধ করবে না, এটা কোনো রকম এমার্জেন্সি ফান্ডে কাজে লাগাবে না। এটা মনে করবে নেই, একদম আপ টু 60 ইয়ার্স পর্যন্ত এটা চালাবে। নেক্সট হচ্ছে শর্ট টার্ম, যদি কিছু গোল থাকে, মেয়ের বিয়ে দিতে হবে, বাচ্চার এডুকেশনের জন্য টাকা দরকার, সেই টাকা কখনোই স্টক মার্কেটে লাগাবে না। সেই টাকা মোটামুটি যদি যেই টাকা তোমার আগামী 3 বছরের মধ্যে দরকার,
সেই টাকা কিন্তু স্টক মার্কেটে লাগাবে না, সেই টাকা অন্য কোনো ফিক্সড বা যে সমস্ত ডেট ফান্ড আছে সেখানে রাখাই ভালো, যেগুলো তুমি অ্যাভয়েড করতে পারবে না। তোমার হয়তো বাড়িতে 18-20 বছরের মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে 2-3 বছরের মধ্যে, ঠিক আছে? তো সেই টাকা কিন্তু স্টক মার্কেটে লাগাবে না, সেই টাকা একদম আলাদা করে সরিয়ে রাখবে শর্ট টার্ম গোল। বা তোমার হয়তো ইচ্ছা একটা 4 চাকা গাড়ি কিনবো, তো সেই টাকা যদি মনে হয় যে এটা খুব এসেন্সিয়াল দরকার, সেই টাকা স্টক মার্কেটে লাগাবে না, এটা গাড়ি কেনার জন্যই তুমি রাখবে। আর প্রতিটা ইনভেস্টমেন্টের না একটা গোল থাকবে, গোল ছাড়া ইনভেস্টমেন্ট হয় না। যেমন এই কয়েকদিন আগে আমি যেদিন রামপুরহাট যাচ্ছিলাম, আমাকে আমাদের স্টুডেন্টের মধ্যে কেউ একটা ফোন করছিল, স্যার আমি একটা 1000 টাকার এসআইপি করতে চাইছি। আমি বলছি ভালো, করে নাও, অসুবিধা কি আছে, আমি তোমাকে লিঙ্ক পাঠাচ্ছি, লিঙ্ক দিয়ে করে নাও। তো আমি বললাম এটা কি তোমার রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য করছো? বলছে না, রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য নয়, এটা আমি বাড়ি করব বলে করছি। আমি 10 থেকে 15 বছরের মধ্যে একটা বাড়ি করব, সেই বাড়ির জন্য আমি এই 1000 টাকা। আমি বাড়ি করবে বলে 1000 টাকার এসআইপি? তোমার 10-15 মানে 10 বছরের মধ্যে এই 1000 টাকার এসআইপি কি রিটার্ন দেবে? তোমার তো মানে শুধু মানে গ্রাউন্ড লেভেলেরই এক্সপেন্স হবে না। আমি তুমি এখন যে বাড়ি করতে চাইছো, মানে তোমার যা প্ল্যান আছে, এখন করতে গেলে কত খরচা? বলছে এখন করতে গেলে 50 লাখ টাকা খরচা। আমি এখন করতে গেলে যদি এই বাড়িটা 50 লাখ টাকা খরচা হয়, তুমি যদি 10 বছর পরে এই বাড়িটা করো, 10 বছর পরে এই বাড়িটা করতে গেলে মোটামুটি 1.5 থেকে 2 কোটি টাকা খরচা আছে। তাহলে তুমি 2 কোটির জন্য মিউচুয়াল ফান্ড করো, নাহলে এই 1000 টাকা। না স্যার মনে হচ্ছিল 1000 টাকা করি। আমি না, ওরকম ভাবে মিউচুয়াল ফান্ড করে লাভ নেই। গোল, যে গোলের জন্য করছো সেই গোলটা তোমাকে ফুলফিল করতে হবে, আদারওয়াইজ করবে না। এখন তুমি যদি মনে করো আমি একটা অল্টো গাড়ি কিনবো, আমি একটা খুব সামান্য উদাহরণ দিচ্ছি, অল্টো গাড়ি কিনবো, ধরে নিলাম অল্টো গাড়ির দাম 5 লাখ টাকা। তুমি ঠিক করলে আগামী 5 বছর পরে আমি অল্টো গাড়ি কিনবো। আমাকে বলো তো 5 বছর পরে অল্টো গাড়িটা 5 লাখ টাকায় পাবে? পাবে না। তখন এই গাড়িটার দাম হয়ে গেছে দেখবে 8 লাখ টাকা। তাহলে আমাকে এই 8 লাখ টাকা 5 বছরে জমাতে হবে, সেই হিসাবে আমাকে টাকা জমাতে হবে, তবে আমার গোলটা ফিল আপ হবে, না হলে এই গোলই রয়ে যাবে। তো এই সবের জন্য একজন অ্যাডভাইসার খুব দরকার, বা মেন্টর খুব দরকার, যে তোমাকে সাহায্য করবে। নেক্সট আসছে ওয়েলথ ক্রিয়েশন, যেটা আমরা করব স্টক মার্কেটে। আমাদের যে এক্সেস ফান্ড আছে, যাদের হয়তো 40+ বয়স, অলরেডি কিছু টাকা জমিয়েছে, 10-20 লাখ টাকা জমিয়েছে, সেই টাকাটাকে রাইট ইউটিলাইজ করে যাতে একদম উপরে নিয়ে যাওয়া যায়। আমরা কি করি আপনার কাছে? আমরা ডিডি ভ্যালু ইনভেস্টিং আপনাকে কিন্তু এডুকেশন দেয়। এডুকেশন দেয় মিন আপনি কিভাবে টাকাটা বাড়াবেন, আপনি স্টক মার্কেটে স্টক কিভাবে সিলেক্ট করবেন, কোনটাকে বাইং প্রাইস ধরবেন, কোনটাকে সেলিং প্রাইস ধরবেন, এইগুলো শেখায়। আপনার নিজের টাকা নিজেকেই গ্রো করতে হবে কিন্তু, ঠিক আছে? আমরা জাস্ট এডুকেশন দিই আর গাইড দিই। এছাড়াও এরপরেও কিন্তু স্টক মার্কেটে প্রচুর লস হয়, তার বিভিন্ন কারণ আছে। এখানে কিছু কারণ আমার লেখা আছে। নো টাইম টু ইনভেস্ট, কারোর টাইম নেই ইনভেস্ট করার মতো, সবাই এক্ষুনি দিয়ে এক্ষুনি পেতে চায়, ম্যাজিকের মতো। সবাই বিগ মানি ভেরি ফাস্ট, মানে তাড়াতাড়ি টাকা ইনকাম করতে হবে। তাড়াতাড়ি গাড়ি চালানো আর তাড়াতাড়ি টাকা ইনকাম করা দুটোই কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। প্র্যাকটিস করবে না, রিড করবে না, অথচ তাদের প্রফিট চাই। স্টক মার্কেটটা শুরু হয় কোথা থেকে? প্রথমে শুরু হয় এখান সেখান থেকে শুনে নিই, অমুক বন্ধু অমুক স্টকে প্রফিট পেয়েছে, অতএব আমিও অমুক স্টকে ইনভেস্ট করে দেবো, পেয়ে যাবেন। জানবেন আপনি যে খবরটা কোনো একটা পশ্চিমবঙ্গের গ্রামে বসে পাচ্ছেন না, সেই খবরটা আপনাকে পৌঁছানো হয়েছে, সেই খবরটা আপনি পাননি খবরটা। ওকে, দালাল স্ট্রিটে যারা বসে আছে মুম্বাই, তারা এই খবরটা হয়তো 1 মাস আগে পেয়েছে। তারপরে মিডিয়াকে আমরা সবাই বন্ধু ভেবে ফেলি, যেসব টিভি চ্যানেল দেখে অনেকে ট্রেড করে। তো এগুলো আমি অনেকবার বলেছি আগেও, তবু বলে দিচ্ছি। স্ট্র্যাটেজি, বিভিন্ন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, কোনো একটা স্ট্র্যাটেজিতে লস হলো, সেই স্ট্র্যাটেজি বাদ দিয়ে আবার অন্য স্ট্র্যাটেজি শুরু করলাম। রিস্ক ম্যানেজমেন্ট, কোনো একটা শেয়ার কিনে তো নিয়েছি, কোথায় বেরুবো বা কোথায় অ্যাভারেজ করব, কেন কিনেছি জানে না। টাটা এলএক্সিও আইটি কোম্পানি আর টিসিএসও আইটি কোম্পানি, বাট টাটা এলএক্সি কি কাজ করে আর টিসিএস কি কাজ করে, যারা ইনভেস্টেড আছে তারাও বলতে পারবে না। তো এইসব ছোটখাটো ব্যাপারগুলো আমরা ক্লাসে শেখাই। তারপরে শেয়ার তো কিনে নিলাম, যেই অল্প প্রফিট এলো, 500 টাকা প্রফিট দেখাচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে বুক করে নিলাম। তারপরে স্টক তো ওপরে চলে গেল, আর যখন স্টক ইনভেস্ট করার পর নিচে চলে গেছে, তখন সেটাকে আমরা কি ভাবি? ইনভেস্টমেন্ট। এটা ইনভেস্টমেন্ট আছে, থাক না, পড়ে থাক না, অসুবিধা কি হচ্ছে? আবার এই ইনভেস্টমেন্টটাই যখন ঘুরে 500 টাকা প্রফিট দেবে, তখন কিন্তু আমি আর থাকবো না, সঙ্গে সঙ্গে বুক করে নেবো, তখন ইনভেস্টমেন্টের কথা মাথা থেকে বেরিয়ে গেল।
অতএব রাইট এন্ট্রি রাইট এক্সিটটা আমাদেরকে কিন্তু জানতে হবে। আর ম্যাক্সিমাম লোক এটাকে বিজনেস হিসাবে নেয় না, এটাকে সাইড ইনকাম হিসাবে নেয়। একটা বিজনেসকে না গ্রো হতে টাইম দিতে লাগে। আপনি যদি একটা চায়ের দোকান করেন, একটা জামা কাপড়ের দোকান করেন, একটা হোটেল করেন, আজকে খুলেই আজকেই কিন্তু 100টা কাস্টমার আপনার আসবে না, আজকেই কিন্তু 5,000 টাকার মাল আপনার বিক্রি হবে না। একটা টাইম দিতে হয় বিজনেসগুলোকে। অথচ স্টক মার্কেটে আজকে লোক 5,000 টাকা ইনকাম ইনভেস্ট করে আজকেই 5,000 টাকা প্রফিট চাইছে। এইরকম যদি কোনো সিস্টেম থাকতো তাহলে রিলায়েন্সের ওই মুকেশ আম্বানি 10 বছর ধরে সমুদ্রের নিচেতে ওই মানে পাইপ লাইন বিচতো না, বা ওই আমাদের টেসলার যে মালিক আছে এলন মাস্ক রকেট তৈরি করতো না, যদি এখান থেকে 5,000 টাকা ইনভেস্ট করে 5,000 টাকা প্রফিট পাওয়া যেত। কারণ তারা পৃথিবীর সব থেকে বড় লোক, পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষ। ধরে নিলাম তাদের বুদ্ধি নেই, কিন্তু তাদের তো বুদ্ধিমান লোক হায়ার করার পয়সা আছে। আইআইটি আইআইএম থেকে যত মানে ইন্টেলিজেন্ট পার্সন আছে তাদেরকে হায়ার করে নিয়ে আসবে, নিয়ে এসে বসাবে। তারা কেন করছে না? অতএব এরকম ভাবে হয় না, এটাকে কিন্তু একটা বিজনেস হিসাবে ট্রিট করতে হয়। আর আমি আপনাকে বলছি স্টক মার্কেটের মতো ভালো বিজনেস হয় না। কেন হয় না? আপনি যে বিজনেস করতে চাইছেন সেই বিজনেসে আপনি কিন্তু এখানে অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করতে চাইছেন। আপনি হয়তো একটা পেন্ট ইন্ডাস্ট্রি করতে চাইছেন, যে রঙের ব্যবসা করতে চাইছেন, আপনি এশিয়ান পেন্টসের শেয়ার কিনুন, বাজাজ শেয়ার কিনুন, ইন্ডিগো শেয়ার কিনুন, ঠিক আছে? আপনি হয়তো সিমেন্টের ব্যবসা করতে চাইছেন, আপনি এসিসি সিমেন্ট কিনুন, আল্ট্রাটেক সিমেন্ট কিনুন। সিমেন্ট কোম্পানি যেমন গ্রো হবে আপনার পয়সাও তেমন গ্রো হবে। ওকে, আপনি হয়তো গাড়ির শোরুম করতে চাইছেন, কি মোটরসাইকেলের শোরুম করতে চাইছেন, দরকার নেই, আপনি হিরো শেয়ারে ইনভেস্ট করুন, হিরো টিভিএস শেয়ারে ইনভেস্ট করুন। এরা যেমন গ্রো করবে এদের বিজনেস, আপনার বিজনেস তেমন গ্রো করবে। মানে এটা তো মানেন যে এরা আজকে মানে ভারতের সব থেকে নামি কোম্পানি তৈরি হয়েছে হিরো বা টিভিএস, এদের টিম আছে, এরা ব্যবসা পরিচালনার জন্য টিম আছে, সিইও আছে, প্রচুর বুদ্ধিমান লোক আছে যারা ব্যবসাটাকে গ্রো করে নিয়ে যাবে। আর এদের ব্যবসা গ্রো মানে আপনার টাকা গ্রো হবে। তবে ওই যে বললাম সবকিছু জিনিসের একটা সিজন থাকে, আলুও টাইমে কিনতে হয়, নাহলে লস হয়ে যায়, ঠিক আছে? বাজারেও ঠিক টাইমে যেতে হয়, নাহলে জিনিসের দাম বেড়ে যায়, ঠিক আছে? তো সেই রকম স্টক মার্কেটেও আপনাকে কোন টাইমে কিনতে হবে, কোন টাইমে বিক্রি করতে হবে, এগুলো কিন্তু জানতে হবে। আর কোন স্টক কিনবো কোন স্টক কিনবো না সেটাও জানতে হবে। তো এক্সপেক্টেড রিটার্ন আমি যেটা বললাম, ব্যাংক পোস্ট অফিসে সাধারণত 6-7% রিটার্ন দেয়। স্টক মার্কেটে আমরা মোটামুটি 24 থেকে 40% পর্যন্ত রিটার্ন আশা করতে পারি ইয়ারলি, মান্থলি না কিন্তু। হ্যাঁ, এই একটা রুল অফ 72 আমি অনেকবার বলেছি। আপনি যত পার্সেন্ট ইন্টারেস্ট যত পার্সেন্ট রিটার্ন চাইছেন সেটাকে 72 দিয়ে ভাগ করে দিলে আপনি সেই হিসাবটা পাবেন। আপনি যদি মান্থলি 1% রিটার্ন চান, মানে আপনি ইয়ারলি 12% রিটার্ন চাইছেন, তাহলে 72 ডিভাইডেড বাই 12 মানে 6 বছরে 24% রিটার্ন চাইছেন, তাহলে 72/24 মানে 3 বছর, 3 বছরে আপনার টাকা ডবল হবে। এটা কিন্তু হয় স্টক মার্কেটে। স্টক মার্কেটে সাধারণত 2 থেকে 3 বছরের মধ্যে টাকা কিন্তু ডবল হয়ে যায়। আর যদি 3 বছরে কেউ টাকা ডবল করতে পারে তাহলে 10 বছরে টাকা 10 গুণ হয়, আর 20 বছরে টাকা 100 গুণ হয়। ওই যে দেখালাম 1 লাখ টাকা 100 কোটি হয়ে যাচ্ছে, 1 কোটি হয়ে যাচ্ছে। তো এখানে মোটামুটি রিটার্ন দেখিয়েছি, 1% করে রিটার্ন করলে আমাদের মোটামুটি 6 বছরে টাকা ডবল হচ্ছে। যদি 2% রিটার্ন পাওয়া যায় তাহলে ইয়ারলি 27% হয়। এটা 6 বছরে টাকা 4 গুণেরও বেশি হয়, আর 3 বছরে টাকা ডবল হচ্ছে। যদি কেউ 3% আর্ন করতে পারে মানে 43% হচ্ছে, 43% হলে মোটামুটি 2 বছরে টাকা ডবল হয়, আর 6 বছরে 800 গুণ হয়ে যাচ্ছে। 4% কি হয়? কোনো বছর হয়, কোনো বছর হয়, সব বছর হয় না। মানে কোনো বছর আপনার 80-90% রিটার্ন আসবে, আবার কোনো বছর 20% রিটার্ন আসবে। সারা বছরের কথা বলছি আমি। হ্যাঁ, তো কেউ যদি 4% আর্ন করতে পারে মোটামুটি টাকা 6 বছরে 16 গুণ হয়ে যায় কিন্তু। হ্যাঁ, এরকমই একটা হিসাব দেখানো আছে। কেউ যদি 40% আর্ন করতে পারে 1 টাকা, একটু মিউট করে দিন, কে কথা বলছে বাবু, একটু মিউট করে দিন। 83,668 টাকা হয়, অর্থাৎ কারোর কাছে যদি 1 লাখ টাকা হয় থাকে, এটা কিন্তু 8,36,00,000 টাকা পর্যন্ত হতে পারে কেউ যদি 40% ইয়ারলি আর্ন করতে পারে। আমি আজ পর্যন্ত এরকম এভরি মান্থ 40% আর্ন করছে এরকম লোকের কিন্তু দেখা পাইনি। ওকে, এই 16 বছর লাইফে আপনারা যদি কেউ দেখে থাকেন আমাকে পরিচয় করিয়ে দেবেন। আর ওয়ার্ল্ড রেকর্ড বলছে 66% হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড। তাহলে যারা বলছে রেগুলার 10%, রেগুলার 20%, 2 ঘন্টায় টাকা ডবল, তারা সব ঠিক। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, এই 66% রিটার্ন এটা হচ্ছে ওয়ার্ল্ড রেকর্ড। নিতিন কামাত, যে স্টক ব্রোকিং ইন্ডিয়ার যে নাম্বার 1 স্টক ব্রোকিং আছে জিরোধা, তার সিইও, সে বলছে
অনলি 1% লোক এখান থেকে স্টক মার্কেট থেকে টাকা কামায়, বাকি ম্যাক্সিমাম লোকের কিন্তু লস হয়। এই ম্যাক্সিমাম লোকেরই একটাই প্রবলেম, আমরা শিখবো না, আমরা নিজেদেরকে বুদ্ধিমান ভাবে, কেউ ভাবে আমি ডাক্তার, কেউ বলে আমি প্রফেসর, কেউ বলে আমি আইআইটিয়ান। অতএব শেখার কোনো দরকার নেই, চলো নেমে পড়ো। আপনাকে গাড়ি চালানো শিখতে হলে কোনো ভালো ড্রাইভারের কাছেই শিখতে হবে। হতে পারে সে 8 পাস, হতে পারে সে মাধ্যমিক পাস। আপনি কখনোই অটোমোবাইল ইঞ্জিনিয়ারের কাছে আপনি মানে গাড়ি চালানো শিখতে যাবেন না। অতএব আপনাকে যদি স্টক মার্কেট শিখতে হয়, আপনাকে এমন একজনের কাছে শিখতে হবে যে স্টক মার্কেটে কোটি টাকা কামিয়েছে বা স্টক মার্কেটে কোটি টাকা নিয়ে হ্যান্ডেল করে। এরকম একজনের কাছেই কিন্তু আপনাকে স্টক মার্কেটটা শিখতে হবে। ওকে, এবং শিখতে হবে, শিখা ছাড়া উপায় নেই এখানে। হয় আপনাকে কোর্স ফি মানে কোর্সে টাকা দিতে হবে, অথবা মার্কেটে লস দিতে হবে, এনি অফ ওয়ান। আচ্ছা, আমাদের কাছে কেন শিখবেন? কিছু আমাদের টিআরপি আছে, বলে দিই। এখানে বাংলায় শেখানো হয়, সঠিক ধারণা পাবেন। আমি যেটা বললাম যে আমরা মান্থলি 2 থেকে 3% ইনকাম করা শেখাই, এর বেশি ইনকাম করার ক্ষমতা আমারও নেই, অতএব আমি আপনাকে শেখাবো কি করে। কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয়, ট্রেডের প্রফিট অ্যান্ড লস শেয়ার করা হয়। আমরা কি প্রফিট করছি কি লস করছি শেয়ার করা হয়। এগুলো শেয়ার করা হয় মানে দেখানোর উদ্দেশ্য নয়, শো অফ করার জন্য নয়। আমি কোনো একটা ট্রেডে প্রফিট করলাম, কি দেখে ট্রেডটা নিয়েছিলাম, কি দেখে ট্রেডটা এন্ট্রি নিয়েছিলাম, সেটা এক্সপ্লেন করার জন্য ট্রেডগুলো দেখানো হয় স্টুডেন্টদেরকে। রেগুলারলি হোমওয়ার্ক দেওয়া হয়, হোমওয়ার্ক আমি পার্সোনালি চেক করি। রিস্ক ম্যানেজমেন্টের উপর জোর দেওয়া হয়। আপনি রুল মেনে চললে আপনার কোনোদিন লস হবে না। এটা শুনতে অবাস্তব লাগলো, এটা কিন্তু সত্যি। আমরা যে রুল বলে দেবো, সেই রুলের মধ্যে থাকলে আপনার লস হবে না। মার্কেট আওয়ার্সে টাইম না দিয়েও কিভাবে ট্রেড করবেন, এমন অনেক প্রফেশনাল লোক আছে যারা এই যে 9টা 15 থেকে 3:30 পর্যন্ত যে মার্কেট খোলা, এই টাইমের মধ্যে নিজের মোবাইলটা অ্যাপটা ওপেন করার টাইম পান না। তারাও কিন্তু ট্রেডিং করতে পারবেন, আমরা শেখাই, প্রসেস আছে। আপনি রাত্রিবেলা বাড়ি ফিরে 10টার পর আধ ঘন্টা টাইম দেবেন, তাতেও আপনি ট্রেড করতে পারবেন এবং প্রফিট পাবেন। ট্রেডিং সাইকোলজির ওপর স্পেশাল ক্লাস করানো হয়। এখানে তো ট্রেডিং এর সাইকোলজিটাই মেন, সবাই বলে। আর কোনো টিক্স বা ট্রিপস দেওয়া হয় না, এখানে কোনো টিক্স আশা করবেন না। হ্যাঁ, আমি কি ট্রেড নিই সেটা এক্সপ্লেন করা হয়। আমি হয়তো কোনো শেয়ার, ধরুন আমি কোনো নাম বলছি না, আমি জাস্ট অ্যাজ এক্সাম্পল বলছি, আমি হয়তো আইটিসি শেয়ার কিনেছি। কেন কিনেছি তার ডিটেলস আমি দিই, যে আইটিসির মধ্যে আমি এই গুণ দেখেছি, তার জন্য আমি আইটিসি কিনেছি। তো আপনার যদি সেই এক্সপ্লেনেশন ভালো লাগে, আপনিও কিনতে পারবেন। প্রফিট হলে আপনার, লস হলে আপনার। রাতারাতি বড় লোক হওয়ার কোনো রাস্তা নেই, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এতে কিন্তু লেগে থাকতে হবে, না লেগে থাকলে উপায় নেই। এবার বলুন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো ক্লিয়ার করি, তারপরে আমি নেক্সট স্টেপে আসছি। কেউ কিছু জিজ্ঞাসা করতে চান? দেখুন, ক্লাসটাকে ইন্টারেক্টিভ করতে হলে কিন্তু আপনাদেরও মধ্যে থেকেও বলতে হবে, জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বাচ্চাও কারোর যদি জানার থাকে সে জানবে। আর যদি কেউ মানে জাস্ট জয়েন করতে হয়, জয়েন করেছে, সেটা আলাদা ব্যাপার। কেউ যদি শিখতে চান, দেখুন স্টক মার্কেট ছাড়া কিন্তু উপায় নেই। কারণ আপনার টাকা এখন যেরকম ভাবে মানে ইনফ্লেশন বাড়ছে, বাজার দর যেভাবে বাড়ছে, অনেকে জানেন না ইনফ্লেশন, আমি একটু শর্টে বলে দিই। ধরে নিন আপনি একটা বাইক কিনবেন বলে ঠিক করলেন, এবং 1 লাখ টাকা আপনার কাছে আছে, আপনি বাইক কিনবেন বলে ঠিক করলেন। এখন আপনি ঠিক করলেন যে আমি 1 লাখ টাকাটা পোস্ট অফিসে বা ব্যাংকে রেখে দিই, বাইকটা আমি 1 বছর পরে কিনবো। তো ব্যাংক আপনাকে 1 লাখ টাকায় নেক্সট পরের বছরে হয়তো 1,07,000 টাকা দিল, 1,07,000 টাকা দিল, কিন্তু আপনি দেখলেন বাইকের দাম হয়ে গেছে 1,12,000। তাহলে এই যে 12% ইনফ্লেশন হলো, সেটা কিন্তু আপনার এই ব্যাংক ইন্টারেস্ট কিন্তু বিট করতে পারলো না। তার মানে আপনাকে আরো পকেট থেকে 5,000 টাকা দিতে হবে, তবে আপনি বাইকটা কিনতে পারবেন। সেই রকম আপনার ইনফ্লেশন যেরকম ভাবে বাড়ছে, আপনি কিন্তু ব্যাংক বা পোস্ট অফিসে টাকা রেখে সেই ইনফ্লেশন বিট করতে পারবেন। আজকে ব্যাংক পোস্ট অফিসে ডবল করতে 10 বছরেরও বেশি টাইম নিচ্ছে। 10 বছর পরে আপনি আজকে হয়তো 40 টাকা কেজি চাল কিনছেন, 10 বছর পরে আপনি কিন্তু 80 টাকাতে চাল পাবেন না। বাজার মূল্য সেরকম ভাবে বাড়ছে। তাহলে আপনাকে এমন কিছু একটা জানতে হবে বা শিখতে হবে, যাতে ইনফ্লেশনের থেকেও আপনি বেশি টাকা ইনকাম করতে পারেন। ওকে, স্টক মার্কেট ছাড়া উপায় নেই।
বলুন, আপনাদের কিছু জানার আছে? না হলে আমি ওই আমাদের যে কোর্সটা আছে সেটা বলে এন্ড করে দেবো। স্যার একটা মেসেজে দেখুন কোশ্চেন আসছে একটা। আমাকে একটু হেল্প করবেন, আমার একটা ছোট ছেলে আছে, আমার ওন নামে আমি 2 লাখ টাকা ফিক্সড করতে চাই, মানে কি করলে ভালো হবে একটু যদি বলেন। 18 বছরের জন্য করতে চাই, কোথায় রিটার্ন পাবো? আপনাকে স্টক মার্কেটে করতে হবে, ইনভেস্ট করতে হবে। দেখুন, আমি আপনাকে বলে দিলাম এইচডিএফসি ব্যাংকে ইনভেস্ট করুন, আপনি কেন করবেন? আপনি তো আমাকে চেনেন না, বা অন্যের কথার উপর ভিত্তি করে আমরা যেটা বলি স্টক মার্কেটে কাউকে বিশ্বাস করতে নেই। আপনি অন্যের কথা শুনে কেন আপনার নিজের পরিশ্রমের টাকা লাগাবেন? কিন্তু আপনি যদি একটু কষ্ট করে একটু টাইম দিয়ে, মানে দেখুন, আপনি যদি মনে করেন আপনি অন্যদের থেকে ভালো থাকবেন, তাহলে কিন্তু আপনাকে অন্যদের থেকে বেশি একটু পরিশ্রম করতে হবে। আপনার টাইম থেকে আধ ঘন্টা 1 ঘন্টা টাইম বার করে যদি আপনি প্রসেসটা শিখে নেন, আপনি নিজে করতে পারবেন। ঠিক আছে, নিজে করতে পারবেন। আর আপনি যদি 12-15% হ্যাপি হন যে আমার ঠিক আছে 12% এলেই হবে, কি মার্কেট ভালো গেলে 15%, তাহলে মিউচুয়াল ফান্ডে ফিক্সড করুন, কোনো ব্যাপার নেই, সবাই করছে মিউচুয়াল ফান্ড। আপনি যদি মনে করেন আপনার পাশাপাশি লোকেদের থেকে আপনি আর একটু ভালো থাকবেন, তাহলে আপনাকে কিন্তু একটু অন্যরকম ভাবতে হবে। এই 2 লাখ টাকা আপনি যেটা বলছেন, আপনার ছেলে 18 বছর বয়সে, আপনি দেখুন এখানে কি পাবেন, আমি আপনাকে দেখাচ্ছি। দেখুন, এই 2 লাখ টাকা যদি 27% আপনি ইন্টারেস্ট জেনারেট করতে পারেন, মানে মান্থলি 2% জেনারেট করতে পারেন, এই 2 লাখ টাকাটা 5 বছরের মাথায় যে হবে 6,60,000, 10 বছরের মাথায় যে হবে 21,83,000, 15 বছরের মাথায় যে হবে 7,21,000, আর 20 বছরের মাথায় হবে 2,38,923 টাকা। আর আপনি যদি আরো একটু বেশি রাখেন 25 বছরে, এটা হয়ে যাবে 7-8 কোটি টাকা। ঠিক আছে, এবার আমাকে বলুন, 1 লাখ টাকা যদি থাকে, আপনি 2,000 টাকা ইনকাম করতে পারবেন না স্টক মার্কেট থেকে? কি মনে হয় সুমন বাবু? পারা তো উচিত, আমরা তো সেই প্রসেসই শেখাই। ওকে, আর কি লিখেছেন আমি বুঝতে পারছি না। প্রতিদিন সম্ভব না প্রতিদিন সম্ভব, বুঝতে পারলাম না এটা কি লিখেছেন। সুমনবাবু একটু বলুন, আপনারা কি বুঝতে পারছেন? স্যার উনি ভাবছেন মনে হয় ইন্টারডে বলছেন মনে হচ্ছে। না, ইন্টারডে বলছি না, আমি ইন্টারডে বলছি না, এটা আমি মান্থলি হিসাব বলছি। মান্থলি 2%। 2 লাখ টাকার 2% হচ্ছে 4,000 টাকা, মাসে 4,000 টাকা আপনাকে আর্ন করতে হবে। ঠিক আছে, আমরা ইন্ট্রাডে একদম পুরোপুরি মানে বিরোধিতা করি, ইন্ট্রাডে আমরা করি না। ঠিক আছে, 2 লাখ টাকার উপর মাসে 4,000 টাকা আর্ন করতে হবে, তাহলেই এই জিনিসটা আসবে। ওকে, আর আপনি যদি 3% করতে পারেন, 3% মানে আপনার কিউমুলেটিভ 42% আসবে, তাহলে আপনার 5 বছরের মাথাতেই ওটা হয়ে যাবে 11 লাখ, 10 বছরের মাথায় হয়ে যাবে 66 লাখ, 15 বছরের মাথায় হয়ে যাবে 3 কোটি, আর 20 বছরের মাথায় হয়ে যাবে 22 কোটি, যদি 3% আর্ন করতে পারেন। হ্যাঁ, স্টক মার্কেট এত কমপ্লিকেটেড না, খুব ইজি। কিছু রুল ফলো করতে হয়, কিছু ডিসিপ্লিন ফলো করতে হয়, সেইগুলো ফলো করলেই হয়। আমি আজকে 15-16 বছর ধরে আছি, 2008 সাল থেকে আমি ট্রেডিং করি। আমার ফার্স্ট ইনভেস্টমেন্ট 2008-এ। আমি এরকম ভাবেই টাকা কিন্তু ক্রিয়েট করেছি। ঠিক আছে, কেউ যখন কিছু বলছেন না, আমি আমাদের যেটা কোর্স আছে এটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, আপনাদেরকে জানাবো বলেই আজকে এসেছি। আচ্ছা, কিছু কমন কোশ্চেন আছে। হাউ মেনি মানি ইজ নিডেড টু স্টার্ট? 500 টাকা থেকে শুরু করা যায়। একজন 1 লাখ টাকা দিয়ে শুরু করলো, আর আপনি 5,000 টাকা দিয়ে শুরু করলেন, দুজনের রিটার্ন নিশ্চয়ই সমান হবে না। যে 1 লাখ টাকা দিয়ে রিটার্ন শুরু করেছে সে মাসে 2,000 টাকা ইনকাম করবে, আর যে 5,000 টাকা দিয়ে শুরু করেছে সে 100 টাকা ইনকাম করবে। দুজনেই কিন্তু 2% ইনকাম করছে। ঠিক আছে, যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করা যায়।
500, 1000, 2000 যে কোনো অ্যামাউন্ট দিয়ে শুরু করা যায়। আচ্ছা, ইফ আই ওয়ান্ট টু ফুল টাইম ট্রেডার, আমি যদি ফুল টাইম ট্রেডার হতে যাই কত টাকা রিকোয়ার? 50 গুণ, 50x। আপনার যা মান্থলি রিকোয়ারমেন্ট তার 50 গুণ। আপনি যদি মাসে মনে করেন 1000 টাকা দিয়ে মেনটেন করতে পারবেন, তাহলে আপনার 50,000 টাকা ক্যাপিটাল আনতে হবে। আপনি যদি মান্থলি 1 লাখ টাকা রিটার্ন চান, তাহলে আপনার কিন্তু 50 লাখ লাগবে ক্যাপিটাল। ওকে, আপনার মান্থলি যা রিকোয়ারমেন্ট তার 2%। কেউ যদি মনে করে 10,000 টাকা হলে আমি হ্যাপি, তাহলে 10,000 টাকার 50 গুণ কত হচ্ছে? 5 লাখ। 5 লাখ টাকা আপনাকে আনতে হবে, তাহলেই কিন্তু আপনি মাসে 10,000 টাকা আর্ন করতে পারবেন। আচ্ছা, জবের সঙ্গে করা সম্ভব? আমি তো আগেই বললাম যে আপনার মার্কেট আওয়ার্সে অ্যাপ না খুলেও ট্রেডিং করা যায়, রাত্রে বাড়িতে ফিরেও ট্রেডিং করা যায়, সেগুলো আমরা শেখাই প্রসেসগুলো। গভর্নমেন্ট এমপ্লয়িরা ট্রেডিং করতে পারে? ইয়েস, করতে পারে। আপনি একটু আগেই দেখলেন একজন পুলিশ জয়েন করেছিল, পুলিশ আছে, অনেক স্কুল টিচার আছে, অনেক ব্যাংক এমপ্লয়ি আছে, প্রত্যেকেই কিন্তু ট্রেডিং করতে পারে। যাদের ট্রেডিং বারণ আছে তাদেরকে একদম ক্লিয়ারলি বলে দেওয়াই আছে যে আপনারা ট্রেডিং করতে পারবেন না। আমাদের একটা কোর্স আছে যেটা আমরা 15,000 ফিস নিই। এই ফিসটা অ্যাট এ টাইম দিতে হয় না, আমাদেরকে অনলি 1000 টাকা দিয়ে আপনাকে সিট বুক করতে হয়, অর্থাৎ ফার্স্ট ক্লাসের আগে 1000 টাকা দিতে হয়। যদি আপনার ভালো লাগে ক্লাস, যদি মনে হয় যে এখান থেকে শিখতে পারবেন, কারণ অনেকে অনলাইন ক্লাস ভাবে যে আমি বলে যাব আপনারা শুনবেন, ডাউট ক্লিয়ারিং হয় না, এরকম অনেকেই ভাবে। তো সেই জন্য ফার্স্ট ক্লাসের আগে 1000 টাকা দিয়ে একটা ক্লাস করে দেখুন। যদি আপনার ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে সেকেন্ড ক্লাসের আগে আপনাকে আরও 7,000 টাকা দিতে হবে। আর 7,000 টাকা দিয়ে আপনি আরও 1 মাস ক্লাস করলেন। 1 মাস ক্লাস করার পর 8th ক্লাস যখন 8ম ক্লাস শুরু হবে তার আগে আরও 7,000 টাকা দিতে হবে, দিয়ে আপনি ক্লাসটা করবেন। মোটামুটি 16 দিনের ক্লাস আছে। 16 দিনের ক্লাসে আমাদের বেসিক টু অ্যাডভান্স, ফিউচার অপশন, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল সব কিছু শিখিয়ে দেওয়া হয়। মোটামুটি ইকুইটি মার্কেট আর এফএনও, ফিউচার অপশনের জন্য যা যা প্রয়োজন সব কিছু শেখানো। কোনো রকম ক্রিপ্টোকারেন্সি বা এই ধরনের ট্রেডিং এখানে কিন্তু হয় না। ক্রিপ্টোকারেন্সি, ফরেক্স এই ধরনের শেখানো হয় না। অনলি ইকুইটি অ্যান্ড ফিউচার অপশন এই শেখানো হয়। আপনারা যদি এই নাম্বারটা লিখে নিন, 9732025700, এটা আমাদের পাঠ্যবাবুর নাম্বার। অ্যাডমিশনের জন্য এখানে জয়েন করতে পারেন। কারোর কিছু বলার থাকলে জিজ্ঞাসা করুন, আমরা আরও 2-5 মিনিট আছি। কেউ যদি বুকিং করতে চান আপনারা বুকিং করতে পারেন। আমাদের স্টুডেন্টরাও আছে, স্টুডেন্টদেরকেও যদি আপনারা প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন, যে এখানে আমাদের স্টুডেন্টরা অনেকেই আছে, উত্তর দেবে। রবীন্দ্রনাথ গড়াই কি আমাদের স্টুডেন্ট? রবীন্দ্রনাথ, হ্যাঁ, আপনি আমাদের স্টুডেন্ট নাকি অ্যাডমিশন নেবেন? শুনছি আর কি। বলুন, কিছু জানার আছে? না এই মুহূর্তে জানার নেই গো, শুনছি কেবল। মোটামুটি আমাদের যা বলার ছিল বলা হয়ে গেছে। এবার আপনি যদি স্যার, হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, সুব্রত বাবু বলুন। স্যার আমি একটা জিনিস জানতে চাই। আমার এজ হচ্ছে এখন 39, ঠিক আছে? তো আপনি যে রিটায়ারমেন্ট প্ল্যানটাতে যে এসআইপির কথাটা বললেন, যে যারা 30 বছর নিচে তাদের 1000 টাকা করে করলে হবে, তো আমাদের এই যে কত টাকা করা উচিত? দেখুন, এটার জন্য আপনাকে এখানে দেখুন, আমি একটা প্রসেস শেখাচ্ছি। এই প্রসেসটা প্রত্যেকেরই জানার দরকার। দেখুন, এখানে একটা ইনফ্লেশন ক্যালকুলেটর আছে, ঠিক আছে? ইনফ্লেশন ক্যালকুলেটর আপনারা, এটা গুগল থেকে করছি, আপনারা খুঁজে নিতে পারবেন। তো ইনফ্লেশন ক্যালকুলেটরে আপনি এখানে দেখবেন অনেকেরই আছে, বানান ভুল লিখেছি, ইনফ্লেশন ক্যালকুলেটর। ওকে, এটা দেখতে পেয়েছেন? কি লেখা আছে বলুন একটু? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে? সেবি একটা ইনফ্লেশন ক্যালকুলেটর দিয়ে রেখেছে। এটা বলছে যে আপনার মান্থলি কত টাকা হলে আপনি মেনটেন করে নিচ্ছেন। বলুন, অনেস্টলি বলুন, যেটা আপনার মান্থলি কত টাকা হলে আপনি করে নেন, মোটামুটি মেনটেন করে নেন। ধরুন 50,000। আপনি 50,000 হলে মেনটেন করে নেন, তাই তো? তাহলে আপনি চাইছেন 21 বছর পরে ওটার কি ভ্যালু হবে, তাই তো? তাহলে 21 বছর পরে, এখানে সেবি ইনফ্লেশন রেট ধরেছে 7%, 21 বছরে ওটার কিন্তু ভ্যালু হচ্ছে 2,07,000। এখানে দেখাচ্ছে, দেখতে পেয়েছেন? তার মানে আপনি আজকে 50,000 নিয়ে যেই লাইফস্টাইল লিড করছেন, আপনাকে কিন্তু 2,07,000
টাকা আপনি তখন থাকলে এই লাইফস্টাইলটা আপনি লিড করতে পারবেন। এবার মান্থলি 2,07,000 টাকা ইনকাম করার জন্য মিনিমাম আপনার কাছে 2 কোটি টাকার কর্পাস থাকতে হবে। 2 কোটি টাকার কর্পাস যদি থাকে তাহলে আপনি কিন্তু এই এক্সপেন্সটা মিট করতে পারবেন। এবার এটার জন্য আপনাকে এসআইপি ক্যালকুলেটর খুলতে হবে, যে আপনি দেখুন 2 লাখ টাকার জন্য আপনাকে কত টাকার এসআইপি করতে হবে। এসআইপি ক্যালকুলেটর, এখানে এসআইপি ক্যালকুলেটর আছে, ওপেন করে নেবেন। তাহলে আমি যদি মান্থলি 5,000 টাকা করে রাখি, আর ইনভেস্টমেন্ট পিরিয়ড আপনার 39 মানে 21 বছর বয়স, 21 করছে, আমি এক্সপেক্টেড রিটার্ন 15%ই ধরলাম। 15% ধরলে আপনার এখানে 5,000 টাকা করে রেখে আপনার 77 লাখ হচ্ছে। তাহলে 77 লাখ হবে না, আমরা 2 কোটি চাই, তার মানে আপনাকে 15,000 রাখতে হবে। 15,000 রাখলে আপনার দেখুন 2.3 করোড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে মান্থলি যদি 15,000 টাকা আপনি রাখতে পারেন এবং যদি 15% করে, তাহলে আপনার এই 2 কোটি টাকার রিটায়ারমেন্ট ফান্ডটা হয়ে যাবে। এবার আমি আপনাকে অন্যরকম ভাবে বলি, আপনি যদি এইখানে যদি 15,000 টাকা করে রাখতে পারেন না, তাহলে 15,000 ইন্টু 12 মাসে কত হচ্ছে? 1,80,000। 1,80,000 করে আমি ধরে নিলাম আপনি 15,000 করে রাখবেন, বাড়াবেন না। ওকে, এবং এইটার উপরে আপনি যদি 24% আর্ন করতে পারেন, আপনার কিন্তু 20 বছর পরে ওটা হয়ে যাবে 9,45,00,000 টাকা। মানে যেটা আপনার 2 কোটি হচ্ছিল সেটা কিন্তু 9,45,00,000 হয়ে যাবে যদি আপনি 24% করে আর্ন করতে পারেন। এবার এই 15,000 টাকাটা আপনি কিভাবে রাখবেন, কোন স্টকে রাখবেন, কবে বেরিয়ে যাবেন, এইগুলো আমরা ক্লাসে শেখাবো। আচ্ছা আচ্ছা, বুঝে গেল? ওকে ওকে ওকে, হ্যাঁ। আমরা কিন্তু সুব্রত, সুজয় বলছি, হয়ে যাবে আমার হচ্ছে, করো, কোনো চিন্তা নেই। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইরকম ভাবে সুমন বাবু আপনি লিখছেন কেন 4 মাস হলে কেন সুবিধা হয়? এখানে তো আমাদের রুল আছে 15 ইয়ার। মানে দেখুন, আপনি 2 লাখ টাকা ইনভেস্ট করতে চাইছেন, সেই 2 লাখ টাকাটা ইনভেস্ট করে নষ্ট হওয়ার থেকে আমি বলবো কোর্সটা করে নিয়ে করুন। ওই 2 লাখ টাকাটা আপনার যেটা চাইছেন তার থেকে অনেক বেশি রিটার্ন পাবেন। বুঝলেন সুমন বাবু? যারা পরে জয়েন করছে তারা কিন্তু আফসোস করছে যে আগে জয়েন করলে ভালো হতো। না, কোর্সটা তো 4 মাসের কোর্স নয়, কোর্সটা 2 মাসের আছে। আপনার জন্য তো রুল ব্রেক হবে না, সবার জন্য যেটা নিয়ম সেটাই তো করতে হবে, তাই না? আর কারো কিছু জানার নেই তো? ডাক্তারবাবু কিছু বলবেন? ডক্টর বেদাঙ্ক রয়। আচ্ছা, ডাক্তারবাবু মনে হচ্ছে বেরিয়ে গেছে। আমাদের আরো কিছু স্টুডেন্ট আছে, যেমন সৌরভ রায়, মার্চের স্টুডেন্ট, উনিও ওষুধের দোকান আছে, মেডিসিন। সৌরভ বাবু কিছু বলবেন আমাদের ইনস্টিটিউট সম্পর্কে? আচ্ছা, মনীন্দ্র কি? হ্যাঁ সৌরভ বাবু বলুন। হ্যাঁ স্যার, বলছি যে ভালো আছেন তো? ভালো আছি। আচ্ছা, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি মার্কেট সম্বন্ধে যতটুকু বুঝলাম বা যতটুকু জেনেছি আপনাদের কাছ থেকে, তো আমি দুটো জিনিসকে খুব ভালোভাবে প্রেফার করি। সেটা হচ্ছে, একটা হচ্ছে মার্কেটে টিকে থাকতে গেলে হয় আপনাকে সময় দিতে হবে, নয় আপনাকে পয়সা থাকতে হবে। যদি আপনার কাছে পয়সা থাকে, ওয়েল, আপনি সেটাকে ম্যানেজ করতে পারবেন, সে যেভাবেই হোক। কিন্তু যদি আপনার কাছে পয়সা না থাকে, তাহলে স্টক মার্কেটে একমাত্র অ্যাচিভ করার একটাই মাত্র রাস্তা, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে অধ্যয়ন, মানে সময় দিতে হবে। ইভেন প্রতিটা দিন আপনাকে প্রতিটা ইচ অ্যান্ড এভরি স্টককে অ্যানালাইসিস করতে হবে, অ্যানালাইসিস করে তার রিপোর্ট বার করতে হবে। সুতরাং পড়াশোনা বাদ দিয়ে আপনি স্টক মার্কেটে কখনো দিনই, মানে কি বলবো, ওটাকে গ্রো করতে পারবেন না নিজেকে। এটা একটা কথা। আর আরেকটা কথা যেটা হচ্ছে, আমি অ্যাকচুয়ালি মার্চের স্টুডেন্ট। আমি যারা নাকি এখানে নতুন আছে তারা জানেন না, আমি মার্চের স্টুডেন্ট। আমি স্যারের কাছ থেকে এমন কিছু ইউনিক জিনিস শিখেছি যেটা সত্যি আমি জানতাম না। আমি একদম মানে ফ্র্যাঙ্কলি স্পিক, মানে একদম অকপটে বলতে পারি সেটা। স্যার কিছু ইউনিক জিনিস শিখিয়েছিলেন আমাদেরকে, আপনাদেরকেও শেখাবেন যদি আপনারা শিখতে চান। এখানে যেই জিনিসগুলো আপনারা মার্কেটে জানতে পারবেন না,
অ্যাজ ইউজুয়াল যেরকম ইউটিউব দেখেন বা যেরকম ভাবে কারো বন্ধু বান্ধবের থেকে শিখছেন, এরম ভাবে মার্কেটকে জানা যাবে না। যে মার্কেটে প্রতিনিয়ত ট্রেড করছে তার মাধ্যমেই কিন্তু আপনারা মার্কেটের কে ভালোভাবে চিনতে পারবেন, আদারওয়াইজ নয়। আমার কাছে একদম সোজা এবং সাপটা কথা, শুধুমাত্র পড়াশোনা। আমি ওষুধের বিজনেস করি, আমি নিজে একজন ফার্মাসিস্ট। আমার ফার্মাসিস্ট করার জন্য আমাকে 3 বছর টাইম দিতে হয়েছিল, এবং এই 3 বছরে আমি নাওয়া খাওয়া ভুলে গেছিলাম আমাকে ওই ফার্মাসিস্ট ডিগ্রিটা অর্জন করার জন্য। তাহলে আপনারা কি করে ভাবছেন যে আপনি শুধুমাত্র ওই 1 দিন 2 দিন ক্লাস করলেন বা 15 দিন ক্লাস করলেন, 15 দিন ক্লাস করার পরেই আপনি স্টক মার্কেটে একদম সবকিছু শিখে ফেলেন? এটা সম্ভব নয়। থ্যাংক ইউ স্যার। মনীন্দ্র আমাদের সম্ভবত নভেম্বরের স্টুডেন্ট, না? মনীন্দ্র আছো? হ্যালো, হ্যাঁ সুমন বাবু বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ভালো লাগলো আপনার ক্লাসটা করে, ডেমো ক্লাসটা। তো মার্কেটে আমি আছি প্রায় 1 বছর ধরে। তো লস লাভ হয়, তো কিছুদিন ধরে ফিগার তো আমার প্রচুর লস গেছে, ঠিক আছে। তো আমি এর আগে এক জায়গায় শিখেছিলাম, এর আগে শিখেছিলাম আপনার গোরো ক্যাপিটাল ইন্ডিয়া থেকে। আচ্ছা, নাম শুনেছেন নাকি জানি না। হ্যাঁ শুনেছি তো। তাহলে লস হয়ে গেল কেন? লস হয়ে গেল বলতে, ওদের যে স্ট্র্যাটেজিটা হয় সে মার্কেট মুভমেন্টের পরে হয়, মানে মার্কেট অলরেডি মুভ হয়ে গেছে, তারপরে ওদের স্ট্র্যাটেজি অ্যাক্টিভেট হয়। না না, ইন্টারেস্টের কথা বলছি না। আপনি যেভাবে শেখালেন, যে জিনিসটা আপনি বললেন যে ওয়েলথ ক্রিয়েট করা, মানে ফিউচারের কথা ভাবা, ওইখানে মানে ফিউচারের কোনো বিষয় নেই, মানে এইভাবে ইন্টারডে করতে হবে, এইভাবে সেভিং করতে হবে। আপনি যেভাবে বললেন মানে ফিউচারের প্রতি একটা ইনভেস্ট, মানে পরবর্তীতে আমি এখন ধরুন একটা চাকরি কাজ করছি এক জায়গায়, 20K স্যালারি, ব্যাঙ্গালোরে থাকি আমি, এখানে 20K স্যালারি হয়। আচ্ছা ঠিক আছে, এখানে স্যালারি আপনি ইনভেস্ট করতে পারবেন, অসুবিধা নেই। দেখুন আমি আপনাকে একটা জিনিস দেখাই, দেখুন এক মিনিট। আপনি বলছেন তো যে লাভ লস 2 হয়েছে, এটা অনির্বাণ দত্ত আমাদের একজন স্টুডেন্ট, ও প্রথম মানে কোথাও শেখেনি, আমার কাছে শিখেছে। এবং আপনি যেমন বলছেন না 20K চাকরি করেন, ও আপনার মতনই ধরে নিন ওই রকমই কন্ডিশন। তো এখানে দেখুন ও লিখেছে, থ্যাংক ইউ স্যার আপনার শিক্ষা, এটা জাস্ট কয়েকদিন আগের মেসেজ, টুইস্টের মেসেজ। থ্যাংক ইউ স্যার, আপনার শিক্ষা নিয়ে প্রায় 15% প্রফিট করেছি 2024-এ, আমার খুব ভালো কাটলো এই বছর। থ্যাংক ইউ স্যার, শেখানোর কি লিখেছে, থ্যাংক ইউ স্যার, এখনো কোনো লস করিনি। আমি এই মেসেজটা আপনাকে দেখানোর জন্য দেখানি, আপনাকে অন্য কিছু দেখাবো। আমাদের একটা প্রসেস আছে, সেই প্রসেসটা আমি আপনাকে দেখাই। যে যাদের ছোট ক্যাপিটাল আছে, এই যে আমি আপনাকে বললাম না 5,000 টাকার ক্যাপিটাল আপনার, তারা কিভাবে গ্রো করবে, আমি তাদের একটা প্রসেস করাই। এটা কোনো কারণে ডাউনলোড হচ্ছে না, মানে আমি এটা করার চেষ্টা করছি, একটু হয়তো টাইম নিচ্ছে, হোয়াটসঅ্যাপ স্লো হয়ে গেছে, এখন প্রচুর হোয়াটসঅ্যাপে জিনিস তো। এই দেখুন বেরিয়েছে, এই ছেলেটি আমার কাছে জুলাই মাসে ভর্তি হয়েছিল। ওকে, ওই আপনার মতনই ছোটখাটো একটা 10-15 হাজার টাকা মাইনে চাকরি করে, জুলাই মাসে ভর্তি হয়েছিল। জুলাই মাসে ও কিন্তু 17,000 দিয়ে শুরু করে। এই মাসে ওর কোনো প্রফিট হয়নি, 0, দেখতে পেয়েছেন। আগস্ট মাসে, আচ্ছা জুলাই থেকে বলছেন? হ্যাঁ জুলাইতে। তো আগস্ট মাসে আরো 2,000 টাকাও অ্যাড করেছে, এই মাসেও কোনো প্রফিট হয়নি। তো সেপ্টেম্বর মাসে তো ওনার 17/2-19,000 ক্যাপিটাল হয়ে গেছে, আরো 3,000 যোগ করেছে, পরে ওর কিন্তু 1,980 টাকা প্রফিট হয়েছে, যেটা ওর ক্যাপিটালের 9%। তারপরের মাসে ও কনফিডেন্ট পেয়েছে, 7,500 টাকা অ্যাড করেছে, 7,500 টাকা অ্যাড করেও কিন্তু 1,993 টাকা প্রফিট করেছে, যেটা ওর ক্যাপিটালের 6%। তারপরের মাসে নভেম্বর মাস একটু খারাপ গেছে, এ মাসে ও 6,500 টাকা অ্যাড করেছে, এই মাসে ওর প্রফিট হয়েছে মাত্র 561 টাকা, তাহলে 1% প্রফিট হয়েছে, মাত্র 1.56। এ মাসেও 3,500 টাকা অ্যাড করেছে ডিসেম্বরে, এ মাসে ওর প্রফিট হয়েছে 1,217 টাকা, অনলি 3% প্রফিট। তাহলে এইটা যদি আপনার চোখের সামনে থাকে, আপনার কোনো মাসে যদি 1% প্রফিট হয় বা 1%-এর কমও হয়, আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন যে আমি তো আগের 2 মাসে 15% করেছি, এ মাসে কম হয়েছে। তো আমরা কিন্তু প্রতিটা স্টুডেন্টকে এইগুলো করাই যে তুমি আলটিমেট কি আছো তোমার পজিশনে। এই যে আপনি বলছেন
প্রফিটও আছে, লসও আছে, কোনো একটা কনক্লুশন নেই। এ কিন্তু একদম কনস্ট্যান্ট বলতে পারবে আমার 15% প্রফিট আছে 4 মাসে। ওকে, এই সমস্ত মেনটেন করায় আমি আপনাকে এই প্রসেসে ও যদি চলে, আগামী 20 বছর পরে ওর পোর্টফোলিও 5 কোটি টাকার হবে, যেটা আমি হিসাব দেখালাম আপনাকে। আর আমরা যেটা ইনভেস্ট করছি, এটা কি আমরা হাত দিতে পারবো এই মানিতে, মানে যেটা ইনভেস্ট করছি? মানে ধরুন কোথাও আমার টাকা লাগবে, কিছু টাকা এখান থেকে উইথড্র করতে হবে, পারবো? টাকা আপনার, আপনি লাগাতেই পারেন। ও এই যে এখন এই যে ওর 39,500 টাকা আছে, ওর যদি এখান থেকে মনে হয় 3,000 টাকাও তুলতেই পারে, কিন্তু আলটিমেট কি হবে, ফান্ডটা তো কমে যাবে, তাই না? ও টাকা তুলতেই পারে। অনেকেই আছে, আমাদের অনেক স্টুডেন্ট আছে যাদের পোর্টফোলিও সাইজ 1 CR প্লাস। ওরা কি করে, এখান থেকে হয়তো 3 লাখ টাকা প্রফিট হয়েছে, 3 লাখের মধ্যে 2 লাখ তুলে নিয়েছে। এক্সপেন্স আছে তাদের, যার 1 CR পোর্টফোলিও তার সেরকম এক্সপেন্সও আছে, সে 2 লাখ টাকা তুলে নিয়ে এক্সপেন্স করেছে। সেই 1 CRটা এখন বেড়ে হয়তো 1,30 লাখ হয়েছে, 1,30 লাখ। সে যদি এভরি মান্থ এরকম 2 লাখ না তুলতো, তাহলে হয়তো পোর্টফোলিওটা 2 কোটি টাকার, তাই না? টাকা আপনার, আপনি তুলবেন কি খরচ করবেন পুরো আপনার ব্যাপার। এই তো আমি তো ফুল টাইম ট্রেডার, আমাকে তো টাকা তুলে খরচ করতেই হয়, আমাকে তো পোর্টফোলিও থেকে তুলতেই হয়, আমি তো অন্য কাজ কিছু করি না। ওকে, তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আপনাকে এমন একজনের কাছে শিখতে হবে যে অলরেডি মার্কেট থেকে কোটি টাকা কামিয়েছে বা কোটি টাকা নিয়ে ট্রেড করে। ওই 20-30 হাজার টাকার প্রফিট অ্যান্ড লস একটা দেখিয়ে দিলাম, ভেরিফাইড প্রফিট অ্যান্ড লস দিয়ে আমি ট্রেডে প্রফিট করছি, হবে না, এরকম ভাবে হয় না। এটা লং টার্ম গেইন, এটা অনেক লম্বা খেলা, বুঝলেন? ওই যে তারপরেও মানে দেখুন, এখন আপনি যদি কোটি টাকা লটারিতে পান, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন না, আপনার সেই কনফিডেন্ট আসেনি। বাট এই ছেলেটা পারবে, এই ছেলেটা শিখে গেছে, এর টাকাটা নষ্ট হবে না, এর টাকাটা নষ্ট করবো, সেই প্রসেসটা শিখে গেছে। হ্যালো, হ্যাঁ স্যার, একটা কথা জিজ্ঞেস করছি, যে ভদ্রলোক বললেন এই গ্রো ক্যাপিটাল থেকে শিখেছেন, ওনাকে একটা জিজ্ঞেস করছি, আচ্ছা ওটা কি মানে ওই ট্র্যাপ ট্রেডিং এর ওরকম কোনো কনসেপ্টে শিখেছিলেন? আমি বেসিক ক্লাসটা শিখেছিলাম। না, আমি সেটা বলছি না, আপনাদের কনসেপ্ট কি ছিল? ট্র্যাপ ট্রেডিং ছিল, স্মার্ট মানি কনসেপ্ট। বুঝে গেছি, মানে হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, এটাই জানার ছিল। আপনাকে মান্থলি কত রিটার্ন হবে বলেছিল, মোটামুটি মাসে কত টাকা রিটার্ন হতে পারে বলেছিল? না স্যার, একটা কথা বলছি আপনাকে, এই যে ট্র্যাপ ট্রেডিং কনসেপ্টটা না, এই ট্র্যাপ ট্রেডিং কনসেপ্টটা সম্পূর্ণ বোগাস, এরকম ভাবে হয় না। ধরুন আপনি তো জানেন তো, একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট, ঠিক আছে? এবার রেজিস্ট্যান্স সাপোর্ট আমরা কি করি, আমরা সাপোর্টে আসলে পরে সেটাকে বাই করি, রেজিস্ট্যান্স আসলে সেল করি, এই তো আমাদের কনসেপ্ট। কিন্তু কনসেপ্ট যেটা হচ্ছে, রেজিস্ট্যান্স যখন কোনো সাপোর্ট থেকে কোনো স্টক ওঠে, ও আবার ওই সাপোর্টে গিয়ে রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে তারপর উঠবে, ঠিক আছে? এরকম ভাবে যদি আমরা দুবার করে কোনো সাপোর্টকে রিটেস্ট করে সেখানে যদি ওঠে, সেই ক্ষেত্রে আমরা বাই করব, এটাই তো আমাদের লজিক, তাই তো? মানে আমরা যেহেতু রিটেলার, কিন্তু এখানে বলা হচ্ছে যে ওরা ওইখানে যে এখানে দুবার করে রিটেস্ট করবে, রিটেস্ট করার পরে আবার থার্ড নম্বরে যে রিটেস্ট করে যে উপরে উঠবে, সেইখানে নাকি ট্র্যাপ হবে। আপনি স্যার একটা শেয়ার খুলুন, আমি বলছি। এনভি কনসেপ্টটা আমি দেখেছিলাম, ওদের কনসেপ্টটা আমার ভালো লাগে। এনআইভি, এক মিনিট, দেখুন একটা জিনিস দেখায়, আদানি গ্রিন এনার্জি বলে একটা স্টক আছে। এই আদানি গ্রিন এনার্জি স্টকটা একসময় কিরকম লাফিয়ে বেড়েছিল দেখেছিলেন? এই দেখুন, 112 টাকার শেয়ার চলে গেছিল 3,000 টাকায়, আর এই 3,000 টাকা থেকে আবার এই শেয়ারটা নেমে চলে এসেছিল 427 টাকায়। মানে কত ডাউন, বুঝতে পারছেন? বাট এই শেয়ারটায় না আমরা ট্রেড করতে বারণ করতাম, কারণ জানেন, কারণ আমি মিউট করে দিন প্লিজ, সবাই মিউট করুন। কারণ আদানি গ্রিন এনার্জি যদি আপনি দেখেন, এটা একটা 1,64,000 কোটি টাকার কোম্পানি, ঠিক আছে? আমি যদি অন্যান্য কোম্পানির সঙ্গে কম্পেয়ার করি, তো এনটিপিসি 3,29,000 কোটি টাকার কোম্পানি। আচ্ছা, টাটা পাওয়ার কর্পোরেশন দেখুন, আচ্ছা আমি যদি এইটাই দেখি যে টাটা পাওয়ার গ্রিড কর্পোরেশন বা এনটিপিসি যদি দেখি, এনটিপিসি কত কোটি টাকার কোম্পানি? 3,29,000। আর আদানি গ্রিন হচ্ছে
1,64,000 টাকা, মোটামুটি ডবল নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মোটামুটি ডবল তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এর 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 একটা কোয়ার্টারলি প্রফিট কত আছে? 5,380 টাকা। আর এর প্রফিট কত আছে? 515 টাকা। তাহলে ধরুন আমি দুটো গরু কিনেছি, একটা গরুর দাম হচ্ছে 1600 টাকা, একটা গরুর দাম হচ্ছে 3200 টাকা। এই 3200 টাকার গরু আমাকে 5,000 টাকার দুধ দিচ্ছে, আর এ দুধ দিচ্ছে 500 টাকা। তাহলে এইটা পুরোপুরি ভোগাস আমি ঠকে গেছি, বোঝা যাচ্ছে তো? তো এই ধরনের আপনি দেখুন না, এখানে দেখুন ক্যাপিটাল হাফ যদি হয় তাহলে প্রফিটও তো ভাই হাফ হতে হবে, 2,500 কোটি টাকার হতে হবে। বলছে না আমার 515 কোটি টাকার প্রফিট। তো এই সমস্ত কোম্পানি থেকে দূরে থাকা ভালো, বুঝতে পেরেছেন? তো আমরা এইগুলোই ফান্ডামেন্টালে শেখাই যে এই 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 শেয়ারটা যে পড়বে না, এটা আমরা কিন্তু আগে থেকে জানতাম পড়বে, এবং এই শেয়ারটা যখন পড়ছে এরকম ভাবেই পড়ছে। দেখুন 2000 থেকে আবার এক মাসের মধ্যে হাফ চলে এসেছে। তো আমরা এইগুলো থেকে দূরে থাকি। আপনার যে গ্রো ক্যাপিটাল না কি বলছেন, উনি আপনাকে মান্থলি কত রিটার্নের আশা দিয়েছিলেন, যে মোটামুটি কত রিটার্ন হতে পারে? রিটার্নের কথা কিছু বলেন? 10%। স্যার এটা কি সেই বুমিং বুলের কনসেপ্টটা? না 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 না, বুমিং বুল নয়, বুমিং বুল নয়। গ্রো ক্যাপিটাল একজন আছে, আমি চিনি, আমাকেও একবার ফোন করেছিল। অ্যাকচুয়ালি আমাকেও ফোন করেছিল স্যার। একটা মেয়ে ওদের ফোন করে, মমিতা নাম ওর। অল্প বয়সী একটা ছেলে আছে, ফোন করে। এই ধরনের যাওয়ার আগে আমি তো কোশ্চেন করবো, আমি তো পুরো জিনিসটা দেখে তারপরে তো না, আপনি বুঝতে পারবেন না, আপনি বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো, এখন যেটা হয়ে গেছে আমাদের ইন্ডিয়া বলবো না, আমাদের পশ্চিমবাংলায়, সেটা হচ্ছে প্রেজেন্টেশন বেসড হয়ে গেছে। প্রেজেন্টেশনটা খুব সুন্দর হচ্ছে, যার জন্য আপনি খুব ইসে হয়ে পড়ছেন যে না চলো হেভি সুন্দর জায়গা একটা, এখানে কিছু করতে পারবো। না না, এ না স্যার, আমি চিনি এখানে। হ্যাঁ, তো আমি ওনাকে জিজ্ঞেস করি, আমি তো ওরকম 5% 10% রিস্ক নিতে পারবো না। হ্যাঁ দেখুন, ওরা যেটা বলে 5% 10% রিস্ক নেওয়ার কথা, আমার 2.5 কোটি ক্যাপিটাল, কি আমি ধরে নিলাম আমার 1 কোটি ক্যাপিটাল, 1 কোটির আমার 1% হচ্ছে 1 লাখ টাকা। আমি পারবো নাকি থোড়াই 1 লাখ টাকা রিস্ক নিতে? 1 লাখ টাকা লস হয়ে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, আমি তো পারবো না। তো ওরা আমার কথাবার্তা শুনেই বুঝতে পেরেছিল। যাই হোক, ওরা তো সবাইকেই ইয়ে করে। তো এটা বোধহয় খুব সম্ভবত পান্ডুয়াতে রয়েছে, না হতে পারে, যেখানে আছে বাদ দিন, অন্য ইনস্টিটিউট। তো আমাদের ইনস্টিটিউট কিন্তু এরকম না। আমাদের ইনস্টিটিউট যারা ছোট ছোট ক্যাপিটাল নিয়ে কাজ করে, আপনি এখানে দেখতে পাচ্ছেন। স্যার আপনার এটাই আমার ভালো লাগলো, আপনি যে ফিউচারের লেভেলের যে গ্রোথটা বললেন, 5,000 মান্থলি ইনভেস্ট করে বা যে কোনো ক্যাপিটালই হোক ইনভেস্ট করে A to Z এইভাবে প্রত্যেক মাসে ইনক্রিজ করে 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 করে, হ্যাঁ এরকম কোথাও আমি এখনো অব্দি দেখিনি, এই প্রথম আপনার কাছে দেখলাম। আমাদের স্টক মার্কেটটা সম্পূর্ণ অন্যরকম ভাবে শেখানো হয়, এবং দেখবেন আপনার যা যা আইডিয়া আছে সেই আইডিয়াগুলো অনেকটা ভুল বলে আপনার মনে হবে পরবর্তীকালে। এতদিন ভাবে যেগুলো শিখে এসেছেন। সুমন বাবু, আপনি কার মাধ্যমে জয়েন করেছেন? আপনি কি আমাদের গ্রুপে আছেন? হ্যাঁ গ্রুপে আমার একটা ফ্রেন্ড দিয়েছিল। কি নাম তার? কাজল। যাই হোক, আমাদের গ্রুপে রয়েছেন আপনি? হ্যাঁ একটা গ্রুপে আছি, গ্রুপে বলতে কমিউনিটি। হ্যাঁ, আপনি নাম্বারটা একটু বলবেন? নাহলে আপনার ফোন নাম্বারটা বলুন। ঠিক আছে, আমি এসএমএস করছি। হ্যাঁ আমি এসএমএস করব। আমার ফোন নাম্বারটা পেয়েছেন তো? দেখুন লিখে দিচ্ছি আমি। আমাকে একটু কল করুন তো এরপরে। ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে দেখে নিন। আর কারো কিছু বলার আছে? নাহলে ক্লোজ করে যাব, বেরিয়ে যাব। যদি কিছু জানার থাকে জেনে নিন। আজকের দিনে ফ্রিতে। স্যার আমার একটা কথা ছিল স্যার, আমার নাইটেও ডিউটি হয়, ঠিক আছে? আমি এখানে 12 আওয়ার ডিউটি করি, আমার 8টা থেকে 8টা অবধি রেকর্ডিং পাবো, তাই তো? এমনি আর উইকলি 2 দিন ক্লাস হয়, রাত্রি 10টা থেকে 12টা একেবারে হয় ক্লাস হয়। হ্যাঁ শুনবো, আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। করেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2 দিন ক্লাস হয়। আচ্ছা, যারা পার্থবাবু নাম্বার লিখে নিন, ঠিক আছে? আমি নাম্বারটা একবার বলে দিচ্ছি, 97320 25700। ঠিক আছে, আর কারো কিছু জিজ্ঞাসা করার আছে? আর স্যার বলছিলাম, আপনাদের সাপোর্ট কতদিন থাকবে? এটা কি এই ভ্যালিডিটি অবধি, 2 মাস অবধি? না, 2 মাস নয়, আমাদের সাপোর্ট থাকে
সাপোর্ট লাইফ টাইম সাপোর্টই থাকে, অসুবিধা নেই। আপনি যদি ইকুইটিতে ট্রেড করেন লাইফ টাইম সাপোর্টই থাকে, অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা ভালো লাগলো স্যার আপনার ক্লাসটা করে। ঠিক আছে পার্থপু, তাহলে ক্লোজ করে বেরিয়ে যায় নাকি? ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আবার আমাদের নতুন ক্লাস শুরু হচ্ছে, ক্লাসে দেখা হবে।